আচ্ছা, আমরা শুরু করি। তো আজকে হলো তোমাদের তিনটা টপিক বেসিক্যালি কভার করা হবে। একটা হলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, তারপরে আমরা দেখব প্লেসমেন্ট অফ কংক্রিট, এবং লাস্টে আমরা দেখব হলো কিউরিং। তো বেসিক্যালি সবকিছু আসলে কংক্রিট কংক্রিট নিয়েই আজকের লেকচারটা। তো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, এখানে দেখো যে তিনটা আহ, নাম দেওয়া হয়েছে: কংক্রিট, সিমেন্ট, এগ্রিগেট। ঠিক আছে। আরেকটা ম্যাটেরিয়ালস আছে যেটা এখানে মেনশন করা হয়নি, সেটা কি বলতে পারবে কেউ? যেটা আমাদের আরসিসি স্ট্রাকচারে ইউজ করা হয়। স্যান্ড। কি বলেছো বুঝতে পারিনি, আরেকবার ক্লিয়ার করে বলো। স্যার স্যান্ড, স্যার বালু। আচ্ছা, বালুটাই আসলে এগ্রিগেটের ভেতর পড়ে। স্যার ব্রিক। স্যার ব্রিকটাও এগ্রিগেটের ভেতর পড়ে, আমরা পরে দেখবো কিভাবে। এই যে দেখো এখানে ফাইন কোর্স দুইটা এগ্রিগেটের কথা বলেছে। তো বালুটা হলো বেসিক্যালি ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেটটা হলো স্টোন বা ব্রিক সেগুলো। ঠিক আছে, আর কিছু? ওয়াটার স্যার। ওয়াটার তো আসলে কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল না, এটা তো যে কোনো কিছু ম্যাটেরিয়াল। স্যার রিইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্ট, হ্যাঁ ঠিক আছে। স্টিল, স্টিল বা আমরা যদি সেটাকে রেইনফোর্সমেন্ট বলি বা রিবার বলি, ঠিক আছে, রেইনফোর্সিং বার। রিবার, রিবার জিনিসটা ইউজ করাই ভালো আসলে, এখন স্টিল বা রড এগুলো বলার থেকে রিবার বলাই বেটার। তো এইগুলো হলো আমাদের বেসিক্যালি একটা, ধরো তোমাদের এই যে আশেপাশে যে কলাম দেখছো বা স্ল্যাব আছে বা তোমাদের বিম আছে বা নিচে ফুটিং আছে, এগুলোর ভিতর মেইন যে জিনিসগুলো থাকে সেগুলো হলো এই জিনিসগুলাই। ঠিক আছে, তো আমরা সেগুলো একটু ডিটেলসে দেখবো এখন। একটা হলো কংক্রিট। তো কংক্রিট জিনিস, হ্যাঁ বলো। স্যার আমাদের লাস্ট ল্যাব রিপোর্টটায় যে স্যার ক্যালকুলেশন ছিল স্যার, ওখানে কয়েকটা জায়গায় আপনার রাউন্ডিং করা ছিল স্যার। কিছু কিছু তো নিয়ারেস্ট 5, আর কিছু কিছুতে স্যার 1-এ করা ছিল। তো স্যার আমি তো ওইভাবে করে দিছি রাউন্ডিং, তো ওটা কি প্রবলেম হবে? কোন কোন ক্যালকুলেশনটার কথা বলছো? স্যার আমাদের ওয়াটার ট্যাঙ্ক রিজার্ভার যেটা আন্ডারগ্রাউন্ড আর উপরে ছিল সেখানে যেটা, কি ছিল, কিসের রাউন্ডিং ছিল আমি বুঝিনি। স্যার কিছু কিছু জায়গায় নিয়ারেস্ট 5-এ করা ছিল স্যার রাউন্ডিং, আর কিছু জায়গায় স্যার 1-এ করা ছিল। সেটা কি ক্যালকুলেশনের মাঝের কোনো জায়গার কথা বলছো? স্যার রেজাল্ট টাইপের জায়গায়, যেমন স্যার আমাদের হাইটের ক্ষেত্রে ওখানে রাউন্ডিং করা ছিল স্যার, ডেপথটা যে বের করেছিলাম। আচ্ছা হ্যাঁ, ওটা তো তোমাদের আমি বলেই দিয়েছিলাম যে ওটা হলো নিয়ারেস্ট 0.5-এ রাউন্ডিং করবে। স্যার ওখানে তো স্যার আমাদের যে ভলিউমটা ছিল স্যার, ভলিউম অফ ওয়াটার, ওখানে তো স্যার ল্যাব ম্যানুয়ালে যেটা দেখলাম স্যার, ওটা নিয়ারেস্ট 5-এ করা সিএফটিটা স্যার। হ্যাঁ, তো সেটাই তো বললাম। আচ্ছা, সিএফটিটা নিয়ারেস্ট 5, আচ্ছা সেটা সমস্যা নেই আসলে। সিএফটিটা তোমরা আর মানে অ্যাকচুয়াল ভ্যালুটাও রাখতে পারো বা রাউন্ডিং করলেও করতে পারো, কারণ যে জিনিসটা হলো যে পরবর্তীতে সেই সিএফটি থেকে তোমরা তো একটা হাইট বের করছো, এবং সেই হাইট তো তোমরা রাউন্ডিং করবেই। তো আগে যে সিএফটিটা বের হয়েছে সেটা আসলে ধরো 580 আসলে 580তেই রাখতে পারো, বা 81 আসলে 81তে রাখতে পারো, চাইলে সেটাকে 85 করতে পারো, মানে সেটা খুব একটা তফাৎ হবে না। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাও আমি তোমাদের রিপোর্টটা দেখলে পরবর্তীতে নেক্সট ক্লাসে আমি তোমাদের আবার মানে ডিটেলসে বলতে পারবো আর কি। জি স্যার। শেষে আমি আরেকটা মিনিট সময় নেই একটু, সরি। হ্যাঁ স্যার। একটু শেয়ারটা একটু অফ করো, আমি একটু শেয়ার করি। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের ল্যাব রিপোর্ট থেকে যে ইউজুয়ালি যখন সাবমিট করছো আমাদের নাম দিচ্ছ, ঠিক আছে, কিন্তু এই যে নামটা এসছে যে ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা কি হবে বলো দেখি কেউ একজন। ডিপার্টমেন্ট অফ হবে না? জি স্যার। তো এটা তো তোমরা একদম মানে গড়পড়তা সবাই একই কাজ করছো, এটা ঠিক করবা। তারপর হচ্ছে অস্ট যে লিখতেছো, এটা হচ্ছে কি, এটা কোনো ওয়ার্ড হয়নি, এটা প্রত্যেকটাই কি হবে, ক্যাপিটাল হবে। এটা প্রত্যেকটাতে একটা স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড মিনিং করে। তো এটা সবাই এই যে একই জিনিস কপি করে মানে বসাচ্ছ, সবাই একই কাজ করছে। তারপরে হয়তো মানে কেউ কেউ করছো কি, সেটা হলো গিয়ে যে এক্সপেরিমেন্ট নেম, এক্সপেরিমেন্ট নাম্বার, এগুলো দিয়ে রাখছে। এগুলো যেন মানে পরের যে রেজাল্টগুলো তোমরা যে রিপোর্টগুলো দিবা, রিপোর্ট 6 থেকে শুরু করে, এই ভুলগুলো যেন না হয়। ঠিক আছে, এই ভুলগুলো হলে এরপর থেকে মার্ক কাটবো, এখন পর্যন্ত কোনো মার্ক কাটা হয়নি। স্যার আমরা রিপোর্ট 6 এ জমা দিয়ে দিয়েছি স্যার। তাহলে রিপোর্ট 7 থেকে দিবা। এইগুলো হচ্ছে কি নর্মাল কমন সেন্সের ব্যাপার। সবাই একই ভুল করে রাখছো, কেউ একজন করছে ভুল,
সবাই একই জিনিস কপি পেস্ট করে বসাই দিচ্ছ। এটা একটু মাথায় রাখবা, রিপোর্ট 7 থেকে আমরা কিন্তু মার্ক কাটবো, এইগুলো দেখবো। এখন পর্যন্ত কোনো মার্ক কাটা হয়নি, রিপোর্ট 6 পর্যন্ত সে, তারপর থেকে মার্ক কাটবো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, কন্টিনিউ করো please। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা হলো কংক্রিট প্রথমে দেখি যে কংক্রিট জিনিসটা কি। কংক্রিট বেসিক্যালি যদি জিনিসটা ডেফিনেশন বলতে হয় তাহলে হলো যে এই যে প্রথমে যেটা লেখা আছে দেখো, যে composed of coarse aggregate bonded together with cement। ঠিক আছে, এই জিনিসটা বেসিক্যালি হলো কংক্রিটের ডেফিনেশন। এখানে কিছু কোর্স এগ্রিগেট থাকবে এবং সেটা সিমেন্ট ম্যাটেরিয়াল দিয়ে বন্ডেড থাকবে। এখন যে ব্যাপারটা হলো এই কোর্স এগ্রিগেট বা সিমেন্ট ম্যাটেরিয়াল সেটা সেটা আসলে ফিক্স না। ঠিক আছে, টিপিক্যালি আমাদের মানে কংক্রিটে যেগুলো আমরা ইউজ করি সেগুলো থাকে কি, কোর্স এগ্রিগেটটা থাকে হলো স্টোন চিপস থাকে, আর হলো সিমেন্টটা তো সিমেন্টই থাকে। ঠিক আছে, কিন্তু কোর্স এগ্রিগেটটা কিছু ক্ষেত্রে ব্রিক চিপসও হতে পারে বা শ্রিঙ্গেলসও হতে পারে, অন্য জিনিসও হতে পারে। ঠিক আছে, সেটা আমরা পরে দেখব। আর এই যে সিমেন্ট যে কথাটা বলছি, সেই সিমেন্টটা আসলে আমরা নামে যেটাকে সিমেন্ট হিসেবে চিনি শুধু সেটাই কিন্তু সিমেন্টিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে না। ঠিক আছে, এছাড়াও কিছু ম্যাটেরিয়াল আছে, যেমন এই যে বিটুমিন, দেখো অ্যাসফাল্ট কংক্রিট আছে। ঠিক আছে, অ্যাসফাল্ট কংক্রিট, অ্যাসফাল্ট মানে হলো বিটুমিনার আরেকটা নাম অ্যাসফাল্ট। তো সেই জিনিসটা ওই বেসিক্যালি সিমেন্টিং ম্যাটেরিয়াল মানে হলো যে জিনিসটা কোনো কিছুকে বাইন্ড করে রাখে। ঠিক আছে, যেটার বন্ডিং একটা ক্যাপাসিটি থাকে, সেটাই হলো সিমেন্টিং ম্যাটেরিয়াল। তো সেটা হতে পারে যে আমরা টিপিক্যালি যে সিমেন্ট ইউজ করি, ঠিক আছে, সেই সিমেন্ট, বা সেটা হতে পারে বিটুমিন, বা অন্য কোনো, এই যে দেখো পলিমারের কথা বলেছে, পলিমার কংক্রিট, সেটা পলিমারও হতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন রকমের জিনিসই হতে পারে। মোট কথা হলো আমার একটা কোর্স এগ্রিগেট থাকতে হবে এবং সেটাকে ধরে রাখার জন্য, একসাথে রাখার জন্য একটা সিমেন্টিং ম্যাটেরিয়াল থাকতে হবে। এই মিক্সটাকে আমরা সবসময় কংক্রিট বলবো। ঠিক আছে, তো এখানে আমরা দেখি যে কংক্রিটের এখানে কংক্রিটের দেখো যে বলা মানে কোর্স এগ্রিগেট গুলা কিছু বলা হয়েছে আর কি, যেমন এই যেগুলো দেখো অনেক বড়, এইগুলো সাধারণত কোর্স এগ্রিগেট। এই চারটা কোর্স এগ্রিগেট, এগুলো হলো ফাইন এগ্রিগেট। ঠিক আছে, তো এটা ফাইন ভ্যারি করছে আসলে, যে খুব বেশি এগুলো হয়তো খুব বেশি ফাইন, এগুলো আবার কিছুটা কোর্সের দিকে আছে। ঠিক আছে, তো তোমরা হলো সিভ অ্যানালাইসিস অলরেডি পড়েছো, পড়া হয়নি তোমাদের সিভ অ্যানালাইসিস? জি স্যার। আচ্ছা, সিভ অ্যানালাইসিসে তোমরা দেখেছো যে কিভাবে মানে সাইজের উপর বেস করে এগ্রিগেটকে ডিফাইন করা। ঠিক আছে, তো সেটা গেল, আমরা তাহলে কংক্রিটটা দেখলাম। এখন কংক্রিটের মধ্যে আমরা যে টিপিক্যাল যে সিমেন্টিং ম্যাটেরিয়াল ইউজ করি, যেটা আমরা সিমেন্ট নামেই জানি, সেই জিনিসটা নিয়ে একটু দেখি। তো সেটা আসলে বেসিক্যালি কি, সেটা হলো দেখো যে মেড বাই লাইম অ্যান্ড ক্লে। ঠিক আছে, পাউডারি সাবস্টেন্স মেড বাই লাইম অ্যান্ড ক্লে। তো সেগুলাকে একদম ক্রাশ করে একদম মিহি গুঁড়া করে যে জিনিসটা করা হয়, সেটা মানে পরবর্তীতে এর সাথে আরো কিছু মিক্সচার অ্যাড করা হয় বা জিপসাম অ্যাড করা হয়, আরো যা যা প্রয়োজন সবকিছু অ্যাড করে ফাইনালি যে প্রোডাক্টটা আসে, এটার পুরো প্রসেসটা তোমরা কি সিমেন্ট তৈরির প্রসেসটা কোথাও দেখেছো, মানে এখন পর্যন্ত কোনো কোর্সে পেয়েছো? তোমাদের ম্যাটেরিয়ালসে তো থাকার কথা, পাওনি এখনো? জি স্যার। জি স্যার, পেয়েছি স্যার। হ্যাঁ, তো ওখানে ওই যে ক্লিংকার তৈরি করে, ঠিক আছে, ওটাকে বার্ন করে, তো পুরো প্রসেস শেষে ফাইনালি যে প্রোডাক্টটা আসে সেটাকে আমরা সিমেন্ট হিসেবে জানি। তো এটার ক্যারেক্টারিস্টিক্সটা কি, মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, সেটা হলো যে এটাতে যখন পানি দেওয়া হয়, পানি দেওয়ার পরে যে পেস্টটা তৈরি হয়, সেই পেস্টটা মানে পরবর্তীতে যখন হার্ড হয়ে যায় তখন সেটার স্ট্রেংথ অনেক বেশি থাকে, এবং সেটা হলো তার সাথে তার ভেতরে যে ম্যাটেরিয়ালস গুলো থাকে, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, এগুলোকে সে একদম মানে খুব স্ট্রংলি সে বন্ডের অবস্থায় রাখতে পারে আর কি। ঠিক আছে, এখন দেখো যে সিমেন্ট সোল্ড ইন ব্যাগ, 50 কেজি ব্যাগে সাধারণত সিমেন্ট সোল্ড করা হয়, এবং সেই 50 কেজিতে সিমেন্টের ভলিউমটা কত থাকে, একদম জাস্ট এই পাউডারটার ভলিউম, সেটা হলো 1.25 CFT। এগুলো তোমাদের জানা লাগবে কিসের জন্য, যে পরবর্তীতে ধরো ক্যালকুলেশন করার সময়, বা তোমরা আরেকটা কোর্স পাবে বা পেয়েছো হয়তো, কোয়ান্টিটি সার্ভেইং। ঠিক আছে, সেখানেও লাগবে। আমরা এই এই কংক্রিটের ভেতরেই আমরা কিছু ক্যালকুলেশন দেখবো, সেখানেও তোমাদের জিনিসটা লাগবে। তো সেটা জানা থাকা লাগবে আর কি, যে সিমেন্ট কি করে, যে 50 কেজির এক একটা ব্যাগ থাকে এবং সেটার ভলিউম 1.25 CFT। আচ্ছা,
এখন এখানে কংক্রিটের মধ্যে এখানে সম্ভবত অ্যাডমিক্সারের কথা বলা হয়নি। ঠিক আছে, তো আমি বলার সময় শুরুতে বলেছিলাম যে অ্যাডমিক্সারও অ্যাড করা হয়। তো সেই অ্যাডমিক্সার জিনিসটা কি? অ্যাডমিক্সার হলো তোমার ওয়ার্কেবিলিটি বাড়ানো বা কমানোর জন্য আহ, মানে এই জিনিসটা ইউজ করা হয় আর কি, যে কাজের সুবিধার জন্য। ঠিক আছে, যাতে খুব বেশি পানি না দিয়েও ওয়ার্কেবিলিটি আমরা তৈরি করতে পারি। তো সেটাও কিছু ডিটেলস আছে নিচে, আমরা দেখবো। তো আপাতত এগ্রিগেটে যাই। তোমরা কি কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এগ্রিগেটে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো ফাইন এগ্রিগেট, একটা হলো কোর্স এগ্রিগেট। ঠিক আছে, তো ফাইন এগ্রিগেট কোনটাকে বলা হয় তোমরা বলো তো। নাম্বার 4 এর মধ্যে দিয়ে যারা পাস করে যায় তারা হচ্ছে ফাইন এগ্রিগেট, আর যারা পাস করতে পারে তারা কোর্স এগ্রিগেট। হ্যাঁ, নাম্বার 4 সিবে বা নাম্বার 4 এটা, বা 4.75 মিলিমিটার যদি সাইজ বলতে হয়। এই সিবের মধ্য দিয়ে যারা পাস করে যায়, ঠিক আছে, মানে পাস করে যায়, তারা হলো ফাইন এগ্রিগেট। ঠিক আছে, আর যারা হলো এখানে রিটেইন করে তারা হলো কোর্স এগ্রিগেট। মানে যদি একদম এক লাইনে বলতে হয় তাহলে এটা হলো ফাইন এগ্রিগেট আর কোর্স এগ্রিগেটের তফাৎ। তো এখানে দেখো, এখানে একটু 8 মিলিমিটার লেখা আছে সিপটা, ঠিক আছে, ডাবল লেখা আছে। এটা তোমরা হলো নাম্বার 4 বা 4.75 মিলিমিটারটাই বেসিক্যালি ইউজ করা হয় আর কি। সো 8 তোমাদের পড়ার দরকার নেই, তোমরা এই জিনিসটা মনে রাখবে। আচ্ছা, এখন যেটা হলো যে এখানে দেখো কিছু কথা বলেছে যে ফাইন স্যান্ড। ফাইন স্যান্ড মানে স্যান্ড যেটা আছে ফাইন এগ্রিগেটটা, সেটাকে আবার হলো একটু ভাগে ভাগ করেছে দুইটা, একটা হলো ফাইন স্যান্ড, একটা হলো কোর্স স্যান্ড। তো সেটা আবার ডিপেন্ড করে কিসের উপর? সেটা আবার মানে এক্স্যাক্টলি মানে সাইজের উপর তো অবশ্যই ডিপেন্ড করে, বাট এরকম সিভ দিয়ে সেটা মেজার করা হয় না, সেটা করা হয় হলো যে ফাইননেস মডুলাস দিয়ে আর কি। যদিও সেই ফাইননেস মডুলাসটা বের করার জন্য আমাদের সিভ অ্যানালাইসিস করা লাগবে, বাট সেটা হলো কয়েকটা সিভ। ঠিক আছে, তোমরা ফাইননেস মডুলাস পড়ো না এখনো? পড়েছো তো আর মনে হয়। জি স্যার। ফাইননেস মডুলাস কি থাকে, যে স্ট্যান্ডার্ড সিভ যতগুলো আছে সেগুলাতে কোনটাতে কতগুলা রিটেইন করছে, সেটার হলো ওই যে পার্সেন্ট ফাইনাল নিয়ে সবগুলো যোগ করে সেটাকে হলো ভাগ করতে হয়। ঠিক আছে, 100 দিয়ে ভাগ করতে হয়, পরে হলো আমরা ফাইননেস মডুলাসটা পাই। তো সেই ফাইননেস মডুলাসটা যদি কম থাকে তাহলে সেটা হলো ফাইন স্যান্ড হবে। ঠিক আছে, সেটা 0 থেকে বেশি অবশ্যই, বাট 2.5 থেকে কম আর কি। তো ফাইন স্যান্ড সেটাকে বলে, মানে সেটা হলো আমাদের দেশে যেটা আছে ময়মনসিংহ স্যান্ড। তো সেটা কিরকম থাকে? সেটা একদম সাদা থাকে। ঠিক আছে, একদম সাদা বালু যেটা থাকে এবং খুব মিহি থাকে আর কি। তোমরা তোমাদের ওইদিকে কারো বাড়ি হলে ওখানে দেখে দেখে থাকতে পারো। তো ওই এলাকা থেকে এগুলো আসে আর কি, এই স্যান্ডের সোর্সটা আসে। আরেকটা হলো কোর্স স্যান্ড। তো কোর্স স্যান্ডের হলো 2.5 থেকে বেশি হবে ফাইননেস মডুলাসটা, এবং সেটা সিলেট স্যান্ড। সেটা সাধারণত লালচে থাকে আর কি কিছুটা। ঠিক আছে, লালচে বলতে একদম যে লাল সেরকমও না, হলুদ বলতে পারো আর কি। হলুদ বা লালের দিকে যে কালার গুলো থাকে সেগুলো হলো সিলেট স্যান্ড। ঠিক আছে, সেগুলো কোর্স স্যান্ড। তোমরা সিলেটে এই যে বিছানাকান্দি বা এইসব এলাকাতে গেলে দেখতে পাবে, মানে যে সেখানে যে স্যান্ডটা থাকে সেটা হাতে নিলে বুঝতে পারবে আর কি, যে সেটা মানে একদম মিহি না আর কি। সেটা হাতের মধ্যে রাফনেসটা বুঝতে পারবে স্যান্ডের। তো সেটা যথেষ্ট কোর্স একটা থাকে। তো এটা কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে যে আমার কখন ফাইন স্যান্ড দরকার হবে, কখন কোর্স স্যান্ড দরকার হবে আর কি, যখন যেটা লাগবে ইউজ করবো। আর এগুলা হলো ট্রাকে, এগুলা আবার সিমেন্ট যেরকম এক এক ব্যাগে মানে ম্যানুফ্যাকচার করা হয়, এটা হলো ট্রাক বেসিসে সেল করা হয়। আমাদের দেশে ট্রাক বেসিসে সেল করা হয়। আচ্ছা, এখন যেটা হলো, আচ্ছা কোর্স এগ্রিগেটে এখানে একটা আচ্ছা, কোর্স এগ্রিগেটে যাওয়ার আগে আমি একটু জিনিস বলে যাই, সিমেন্টের কিছু জিনিস বলে যাই। দুই টাইপের সিমেন্টের কথা একটু বলা হয়নি তোমাদের, যে বেসিক্যালি দুইটা টাইপের সিমেন্ট তোমরা দেখবে, আরো অনেক ধরনের আছে তবে এগুলো হলো কমন। একটা হলো ওপিসি। ঠিক আছে, ওপিসি এর ফুল ফর্ম কি বলতে পারবে কেউ? স্যার স্যার অর্ডিনারি অর্ডিনারি পোর্টল্যান্ড। পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। আচ্ছা, আরেকটা আছে হলো পিসিসি। পিসিসি বলতে পারবে? পিসিসি হলো
পুজোলেনিক কম্পোজিট সিমেন্ট। ঠিক আছে, পুজোলেনিক কম্পোজিট সিমেন্ট মানে বেসিক্যালি এটার মধ্যে হলো ওই যে ফ্লাই অ্যাশ বেশি থাকে আর কি। ঠিক আছে, পুজোলেনিক ম্যাটেরিয়ালস বেশি থাকে। তো এইটা হলো যেটা বলা হয় মানে শুধু ফ্লাই অ্যাশ না, এখানে ফ্লাই অ্যাশ থাকতে পারে, তারপরে ঠিক আছে ফ্লাই অ্যাশ থাকতে পারে, তারপরে এটার মধ্যে সিলিকা ফিল্ম থাকতে পারে, আর স্ল্যাক থাকতে পারে। ঠিক আছে, তো ওইটা এক ধরনের ছাই। যাই হোক, তো এই জিনিসগুলা থাকা মানে এটাতে বেশি থাকে। এখন একটা মানে ধারণা প্রচলিত আছে যে ফ্লাই অ্যাশ থাকলে মানে সিমেন্টের কোয়ালিটি ভালো হয় না আর কি। তো এটা আবার অনেক অ্যাডেও দেখবা যে ফ্লাই অ্যাশ মুক্ত সিমেন্ট বা এরকম কিছু বলে, কিন্তু আসলে জিনিসটা সেরকম না। ফ্লাই অ্যাশেরও ফাংশন আছে। ঠিক আছে, পিসিসিও ইউজ করা হয়, স্পেসিফিক পারপাস গুলোতে পিসিসি ইউজ করা হয়, যে স্ট্রেংথ বা ওইসব যখন মানে বেশি দরকার হয় বা কোনো সময় তাড়াতাড়ি দরকার হয়, সেই সব জায়গাতে আমরা সেই রকম কোনো পারপাস থাকলে আমরা কিন্তু এই সিমেন্টটা বেশি কাজে দিবে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট থেকে। ঠিক আছে, তো এক একটার এক এক রকম ফাংশন আছে, যেটা কনস্ট্রাকশন ওয়াইজ ইউজ করা হয়। তো এইগুলা ছাড়াও আরো কিছু সিমেন্ট হলো, তোমরা হয়তো নাম শুনেছো, লো হিট সিমেন্ট আছে, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট আছে, ঠিক আছে, হাইড্রোলিক সিমেন্ট আছে। তো লো হিট যদি জাস্ট একটু ব্রিফলি বলি যে লো হিট সিমেন্টটা কি। লো হিট সিমেন্ট হলো যে যে হাইড্রেশনটা যে হয়, সেই রিঅ্যাকশনের সময় কি হয় যে তোমাদের মানে টেম্পারেচারটা যাতে খুব বেশি রাইজ না করে আর কি। ঠিক আছে, টেম্পারেচারটা যাতে কম থাকে, কারণ টেম্পারেচার বেশি রাইজ করলে হলো পানি ইভাপোরেট হতে থাকে ভেতর থেকে, সেটা তো আমাদের কখনোই আমরা চাচ্ছি না। তো সেজন্য ওই হিটটা কম রাখার জন্য স্পেশাল টাইপের কিছু অ্যাডমিক্সচার ইউজ করে যে সিমেন্টটা তৈরি করা হয় ওটা হলো লো হিট। তারপর র্যাপিড হার্ডেনিং আছে, যে যদি তাড়াতাড়ি আমাদের হার্ডেনিং দরকার হয়। ঠিক আছে, নর্মালি কি হয় যে নর্মালি যে সিমেন্ট গুলো আছে সেগুলো দেখা যায় যে একদিন মানে 24 ঘন্টার মধ্যে মোটামুটি সেট হয়ে যায়। তো সেট হওয়ার পরে তারপরে 7 দিন পরে দেখা যায় যে মোটামুটি একটা স্ট্রেন গেইন করে, তারপরে 28 দিন পরে এটা তার ম্যাক্সিমাম মানে স্ট্রেন যতটুকু গেইন করে ততটুকু গেইন করে। ততদিন আমাদের কি করে রাখা হয়, এটা মানে কিউরিং করে রাখা লাগে এবং সেই জিনিসটা ইউজ করা যায় না। তো এটা যদি ধরো কোনো রোডওয়ে পেভমেন্ট হয়ে থাকে, ঠিক আছে, রাস্তায় তো ইদানিং কংক্রিটের পেভমেন্ট ইউজ করে, তো সেই রকম কেস যদি হয়ে থাকে তাহলে সেই রাস্তাটাতে এতদিন বন্ধ করে রাখা যাবে না। ঠিক আছে, দ্রুত মানে যাতে আমরা চাচ্ছি দ্রুত যাতে হার্ডেনিং হয়ে যায় এবং দ্রুত যাতে এটা খুলে দেওয়া যায় আবার সার্ভিসের জন্য। তো সেই সেই জন্য সেই ক্ষেত্রে আমরা হয়তো র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করতে পারি। তারপর হাইড্রোলিক সিমেন্ট যেটা আছে, হাইড্রোলিক সিমেন্ট হলো তোমাদের ধরো পানির নিচে যদি কোনো কনস্ট্রাকশন করা হয় তো সেই ক্ষেত্রে মানে স্পেশাল সিমেন্টের দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তারপরে সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্ট আছে, যেগুলো হলো মেরিন এনভায়রনমেন্টে থাকে সিমেন্ট, তো সেটার পোরশন যাতে আমরা সালফেট অ্যাটাক যাতে না হয় সেই জিনিসটার জন্য সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্ট ইউজ করে। তো এরকম অনেক টাইপের সিমেন্ট আছে, তোমরা হয়তো ম্যাটেরিয়ালস কোর্সেও ডিটেলসে আরো পড়বে ওইসব জিনিসপাতি। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমাদের এগ্রিগেট দেখলাম, এমনিতে বেস মানে ফাইন এগ্রিগেটটা দেখলাম। এখন হলো কোর্স এগ্রিগেট যদি দেখি, কোর্স এগ্রিগেটে এখানে বলছে যে ম্যাক্সিমাম সাইজ অফ কোর্স এগ্রিগেট 3/4 ইঞ্চ। আচ্ছা, 3/4 ইঞ্চটা আসলে আমরা বলবো না, আমরা বলবো 3/4 ইঞ্চ ডাউনগ্রেড। ঠিক আছে, তোমরা বলতে পারবে কেউ 3/4 ইঞ্চ ডাউনগ্রেড মানে কি? এই ডাউনগ্রেড শব্দটা অর্থ কি বলতে পারবে? আচ্ছা, ডাউনগ্রেড মানে বেসিক্যালি ওইটাই যে পাসিং আর কি। ঠিক আছে, যে 3/4 ইঞ্চের থেকে ছোট বা 3/4 ইঞ্চ একটা সিপ যদি আমরা নেই, সেই সিপ দিয়ে এটা পাস করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইন এগ্রিগেটটা আমরা ডিফাইন করেছিলাম নাম্বার 4 সিপ দিয়ে, সেগুলো দিয়ে যেগুলো পাস করবে সেটা হবে হলো আমার ফাইন এগ্রিগেট। তাহলে কোর্স এগ্রিগেটটা দাঁড়াচ্ছে কি, যে সেটা 3/4 ইঞ্চ দিয়ে পাস করবে কিন্তু নাম্বার 4-এ রিটেন করবে। এর মাঝখানের যে সাইজ গুলো আছে সেগুলোকে আমরা কোর্স এগ্রিগেট হিসেবে বলবো। ঠিক আছে, 3/4 ইঞ্চের থেকে বেশি হলে আবার কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তো সেটা আবার ভ্যারি করে আর কি, অনেকখানে আবার ধরো 1 ইঞ্চ ডাউনগ্রেড বা 1.5 ইঞ্চ ডাউনগ্রেডও দেওয়া হয়। ঠিক আছে, তবে 1.5 ইঞ্চের বেশি আসলে কখনো কোর্স এগ্রিগেট ইউজ করা হয় না। কেন ইউজ করা হয় না সেটা যদি একটু বলি, যে
আমরা ধরো একটা কংক্রিট মানে কংক্রিটের একটা কলাম যদি তৈরি করি, ঠিক আছে, কলাম হোক বা বিম হোক, সেটাতে কি থাকে যে এটা হলো যে টাই যেগুলো থাকে, টাই বার গুলা, ঠিক আছে, আর ধরলাম আমার এগুলো হলো মেইন রড। এখন এই যে একদম সারফেস থেকে, কংক্রিটের সারফেস থেকে এই টাই পর্যন্ত যে ডিস্টেন্সটুকু থাকে, এটাকে কি বলে বলো তো তোমরা? তোমরা তো জানো, কাভার। কাভার বলে, ঠিক আছে। তো এইটা হলো 1.5 ইঞ্চ জেনারেলি থাকে। তো এখন দেখো এই 1.5 ইঞ্চে বা এটা ভ্যারি করতে পারে, তবে জেনারেলি 1.5 ইঞ্চ থাকে। এখন এই 1.5 ইঞ্চের থেকে যদি বড় এগ্রিগেট আমরা ইউজ করি এটা কাস্ট করার সময়, তাহলে প্রবলেমটা কি হবে? সে তো এই জায়গায় ঢুকতেই পারবে না, ঠিক আছে। সে যদি এই জায়গায় ঢুকতেই না পারে, বা যদি ইভেন 1.5 ইঞ্চের সমানও হয়, সে ঢুকতে পারলে এক জায়গায় আটকে থাকবে আর কি, সে মুভ করতে পারবে না। তো সেটা হলে কি থাকবে যে মাঝখানে মাঝখানে মানে গ্যাপ থেকে যাবে আর কি, সেগ্রিগেটেড হয়ে যাবে কংক্রিটটা। তো ভালোভাবে কাস্টিং হবে না। তো সেজন্যই আমাদের মানে ম্যাক্সিমাম অ্যালাউ করা যেতে পারে 1.5 ইঞ্চ আর কি, সেটা থেকে ছোট হতে হবে সবসময়, মানে সেটা হলো ম্যাক্সিমাম লিমিট। এর থেকে বড় আসলে এইসব ধরো নর্মাল যে কনস্ট্রাকশন গুলো আছে, বাসাবাড়ির যেগুলা, সেগুলাতে কখনোই ইউজ করা যাবে না ফোর সেগ্রিগেট। তো যাই হোক, এমনিতে যে ডেফিনেশনটা এখানে বলছে সেটা হলো 3/4 ইঞ্চ ডাউনগ্রেড। তো আমরা এটাতেই থাকবো। এখন ক্ষেত্র বিশেষে সেটা হলো 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চ পর্যন্ত যেতে পারে আর কি। তবে 3/4 ইঞ্চ ডাউনগ্রেড যদি হয়, সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে কিন্তু এখানে তেমন কোনো প্রবলেম হবে না, কারণ 3/4 ইঞ্চ হলো তোমার 1.5 ইঞ্চের অর্ধেক। তো এটার অর্ধেক পরিমাণ কোনো মানে এগ্রিগেট যদি হয়, সেটা ইজিলি কিন্তু মুভ করতে পারবে এবং আমরা ইজিলি এই জায়গাটায় কাজ করতে পারবো। আচ্ছা, এখন কোর্স এগ্রিগেট গুলা দেখি, যে কোর্স এগ্রিগেট গুলা কি কি আছে। আমরা ওই যে শুরুতেই আমি কিন্তু বলেছিলাম যে শুধুমাত্র স্টোনই কোর্স এগ্রিগেট না, আসলে কোর্স এগ্রিগেট হতে পারে, ব্রিক চিপসও হতে পারে, সিঙ্গেলসও হতে পারে। তো ব্রিক চিপসটা কি? ব্রিক চিপস হলো যেসব এই যে ঝামা ব্রিক, ঠিক আছে, তোমরা যে ব্রিক মেজরমেন্ট এর আগে পড়েছো, ঝামা ব্রিকটা পড়োনি? জি স্যার। ঝামা ব্রিক কি বলো তো কেউ একজন? যে বললা পড়েছো সেই বলো আর কি। যেটা স্যার ওই যে বেশি পোড়ানো হয়, যে হ্যাঁ, ইটটাতে ওই যে পোড়ানোর সময় বেশি হিট করে ওই যে বেশি শক্ত হয়, কালারটাও হচ্ছে আপনার পোড়া পোড়া হয় ওইটা। হ্যাঁ, ওইটাই মানে স্বাভাবিক। বেসিক্যালি ওই জিনিসটাই যে আমাদের ফার্স্ট ক্লাস ব্রিক বা যেগুলো থাকে সেগুলো কি হয়, যে ইউনিফর্মলি বার্ন হয় এবং কালার ঠিক থাকে, শেপ ঠিক থাকে। তো কোনোটা যদি এরকম হয়ে যায় যে একটা ব্যাচ হয়তো বেশি বার্ন হয়ে গিয়েছে আর কি, ঠিক আছে, তো সেটার কালারটা দেখা যায় যে এক এক জায়গায় এক এক রকম থাকতেছে। তারপরে আরেকটা যেটা প্রবলেম হলো যে এজ গুলা ঠিক থাকে না, এজ গুলা ভেঙে যায় বা শেপটা ঠিক থাকে না। তো সেই সব ব্রিক কি করা যায়, মানে সেই সব ধরো মেইন কনস্ট্রাকশন কাজে আমরা ইউজ করতে পারি না। মানে যেটা যে পারপাসে ব্রিকটা তৈরি করা, যে ওয়াল তৈরি করা বা এইসব ক্ষেত্রে ইউজ করা যায় না, কিন্তু এইটার ইউজ কোর্স এগ্রিগেট হিসেবে আমরা করতে পারি। কারণ কি? কারণ হলো যে এমনিতে ধরো এটা ওভারবার্ন হলে জিনিসটা একটা একদিকে সমস্যা, আরেকদিকে একটা সুবিধাও আছে। ওভারবার্ন হলে জিনিসটা কিন্তু স্ট্রেংথ বেশি। তো সেটাকে যদি আমরা পরে ছোট ছোট এগ্রিগেটে ভেঙে ফেলি, তখন জিনিসটা অনেক মানে স্ট্রেংথ থাকবে আর কি। এটা ধরো নর্মাল সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাস ব্রিক থেকে এটার স্ট্রেংথ বেশি থাকবে। তো সেই জন্য, এবং যেহেতু আমরা ওই পারপাসে এটা ঠিকভাবে ইউজ করতে পারছি না, তো সেটাকে ভেঙে এখানে কোর্স এগ্রিগেট হিসেবে ইউজ করা হয়। তো এটা হলো ওই যে ট্রাকে সেল করা হয়। তো একটা ট্রাকে সাধারণত 2000 সিএফটি। এটা একটা আরবিট্রারি ভ্যালু এখানে দিয়েছে আর কি, মানে এটা ট্রাকের উপর ভ্যারি করবে যে বড় ট্রাক নাকি ছোট ট্রাক, সেটার উপর ভলিউমটা ভ্যারি করে। আচ্ছা, এখন যেটা হলো যে এইটা কোথায় ইউজ করা হয়, দেখো যে স্ল্যাব কাস্টিং এর সময় ইউজ করা হয়, ঠিক আছে। এখানে কিন্তু লেখেনি কলাম বা বিম এগুলা কাজ করার সময় জিনিসটা ইউজ করা হয়। তো এটা কেন যে শুধুমাত্র স্ল্যাব কাস্টিং এ আমরা ব্রিক চিপস কেন ইউজ করছি, অন্য জায়গায় কেন করছি না? তো সেই জিনিসটা বোঝার জন্য আগে একটা জিনিস দেখি আমরা। আমরা যদি আহ তোমরা কি একটা পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু বুঝি যে আসলে একটা বিল্ডিং এর লোডটা কিভাবে ট্রান্সফার হয়, ঠিক আছে, বা কার উপর কিরকম লোড পড়ে, কার গুরুত্বটা কতটুকু বেশি। তো লোডটা কিভাবে ট্রান্সফার হয়, এটা যদি একটা সিম্পল আরসিসি স্ট্রাকচার বলি, তাহলে ফার্স্টে লোডটা কোথায় থাকে,
ঠিক আছে, স্ল্যাবের মধ্যে থাকে, কারণ মেইনলি আমরা যে লোডটা দিচ্ছি, ধরো এখন তোমরা যে বসে আছো, তোমরা তো স্ল্যাবের উপর বসে আছো, তো তোমাদের লোডটা স্ল্যাবের উপর পড়ছে, সেই লোডটা কোথায় যাচ্ছে, তার আশেপাশের যে বিম গুলো আছে সেগুলোতে সেই লোডটা হলো ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে লোডটা দিয়ে দিচ্ছে। সেই বিম গুলা কি করছে, সেই বিম গুলা হলো তাদের সাথে কানেক্টেড যে ইন্টারকানেক্টিং কলাম গুলো আছে সেগুলোর মধ্যে তারা লোডটা দিয়ে দিচ্ছে, এবং ফাইনালি সেই লোডটা ফাউন্ডেশনে যাচ্ছে, ফাউন্ডেশন থেকে মাটিতে চলে যাচ্ছে। তো এটা হলো বেসিক্যালি যে কোনো আরসিসি স্ট্রাকচারের মানে কি বলবো, যে লোড ডিস্ট্রিবিউশন যে প্রসেসটা আর কি, ঠিক আছে, স্ল্যাব থেকে বিমে, বিম থেকে কলামে, কলাম থেকে ফুটিং এ। এখন এখানে দেখার বিষয় হলো, এখানে দেখা যাচ্ছে না যদিও, ধরো এই স্ল্যাবের আমার পয়েন্টারটা কি দেখা যাচ্ছে, এই যে লাল একটা পয়েন্টার, সেটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছি যে ধরো এটা নিচেও একটা বিম আছে, ঠিক আছে, এই জায়গাটাতেও একটা বিম আছে, সেটা হয়তো স্ল্যাবের কারণে দেখা যাচ্ছে না, ওইখানেও আরেকটা বিম আছে, ঠিক আছে, এরকম প্রতিটা স্ল্যাবে প্রত্যেকটা প্যানেলের এই বরাবর হয়তো মাঝখান দিয়ে একটা বিম আছে, এরকম অনেকগুলো বিম থাকে। এখন যে জিনিসটা হলো যে তোমার, তাহলে আমার একটা স্ল্যাব এত বড় একটা এরিয়া, সেটাতে আমরা সুন্দরভাবে লোডটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, কিন্তু সেটা পরবর্তীতে কোথায় যাচ্ছে, বিমে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিমের যদি ধরো এইখানে যে বিমটা আছে মাঝখানে, সেই বিমটার কি হচ্ছে, দুই পাশের স্ল্যাব থেকে কিন্তু লোড আসছে তার উপরে, ঠিক আছে, এবং একে তো জিনিসটার ভলিউম কম, তার উপরে তার বিভিন্ন জায়গা থেকে তার উপর লোড আসছে। তাহলে বলো যে মানে স্ল্যাবটা লোড ক্যারিং ক্যাপাসিটি স্ল্যাবের বেশি হবে নাকি বিমের বেশি হবে? স্যার বিমের। বিমের স্যার। বিমের বেশি হবে স্বাভাবিকভাবে, ঠিক আছে। তো এরপরে যে জিনিসটা হচ্ছে, এই বিম গুলো আবার কি করছে, যে একটা কলামের উপর দিচ্ছে। এখন কলামটা তো দেখো সবগুলো ফ্লোর জুড়ে কলাম আছে, এটা যদি 5 তলা বিল্ডিং হয়, একটা কলামই 5টা তলার ওয়েট গুলো নিচ্ছে, প্রত্যেকটা তালা থেকে ধরো এই বিমটা এই কলামের মধ্যে দিচ্ছে, এই বিমটা এই কলামের মধ্যে দিচ্ছে, তাহলে অনেকগুলা বিমের লোড একটা কলামে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে কলামটা বিম থেকেও বেশি, মানে তার লোড ক্যারিং ক্যাপাসিটি বিম থেকেও বেশি হবে, ঠিক আছে। তো এরপরে সেই লোডটাই আবার কি ফুটিং এর মধ্যে যাচ্ছে, তো তার লোড ক্যারিং ক্যাপাসিটিটাও সেম হবে, যেহেতু কলামের ফুল লোডটা তার উপর আসছে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে কি, তাহলে আমার একটা স্ট্রাকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হবে কি, যে কলাম আর ফুটিং। এখন ফুটিংটা আসলে মাটির নিচে থাকে, সেটা ধরো মানে সেটার ফেইলিওর হওয়া বা এটার চান্সটা কম। তো বেসিক্যালি যেটার ফেইলিওর হওয়ার সবচেয়ে ক্ষতিকর আর কি, যে জিনিসটার ফেইলিওর, সেটা হলো কলাম, এবং সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ধরো একটা বিল্ডিং এর যদি একটা কলাম ফেল হয়, এখানে নিচের তলায় বা কোথাও যে কোনো একটা তলায় যদি কলাম ফেল করে, তাহলে কিন্তু একটা পার্ট পুরো বিল্ডিং এর ভেঙে পড়ে যাবে, এবং পুরো বিল্ডিংটাই হতে পারে যে ভেঙে পড়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। যেমন এই যে রানা প্লাজা যখন হয়েছিল, রানা প্লাজা কিন্তু কলামের প্রবলেম ছিল, ঠিক আছে, কলাম ফেল করেছিল এবং দেখা যাচ্ছে যে পুরো বিল্ডিংটা আসলে ধসে পড়ে গিয়েছে। সেই জায়গায় সেটা যদি একটা বিম হয়, তাহলে হয়তো দেখা যাবে জাস্ট ওই পার্টটুকু হয়তো মানে ড্যামেজ হচ্ছে। আর সেটা যদি একটা স্ল্যাব হয়, তাহলে কিন্তু দেখো মেইন ফ্রেমটা কোনো চেঞ্জই হবে না, জাস্ট ওই প্যানেলটা হয়তো ভেঙে নিচের ফ্লোরে পড়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এটা খুবই পুরা বিল্ডিং এর হিসাবে চিন্তা করলে এটা কিন্তু ছোট ড্যামেজ আর কি। তো এখান থেকে আসলে যেটা বলতে চাচ্ছি, যে আমার কলামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটা লোড ক্যারিং ক্যাপাসিটিটাও বেশি। তাহলে সেই ক্ষেত্রে আমার যখন কলামটা কাস্ট করব, সেক্ষেত্রে আমার কি করতে হবে, মানে সেটার ম্যাটেরিয়ালস গুলো অনেক স্ট্রং হতে হবে, ঠিক আছে, স্ল্যাবের তুলনায়। এবং স্ল্যাবের ক্ষেত্রে যেহেতু এতটা ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট অবশ্যই, বাট এগুলার তুলনায় কম্পারেটিভলি কম ইম্পর্টেন্ট, এবং তার লোডটাও সে কম নিচ্ছে। ওই যেমন প্রতিটা প্যানেল জাস্ট ওই স্ল্যাবের লোডটা নিচ্ছে, তো সেজন্য সেটার মধ্যে আমরা চাইলে একটু কম স্ট্রেংথের ম্যাটেরিয়াল ইউজ করতে পারি, ঠিক আছে, করলেও জিনিসটা সেফ থাকবে। তো সেটা বোঝানোর জন্য এগুলো বললাম। এখন যদি আমরা আবার ম্যানুয়ালে যাই, তাহলে এই জিনিসটাই বলছি যে স্ল্যাব কাস্টিং এর সময় আমরা ব্রিক চিপটা ইউজ করতে পারি, কারণ অবশ্যই বুঝতে পারছো যে স্টোন চিপ থেকে ব্রিক চিপসের স্ট্রেংথ কম হবে, ঠিক আছে, কারণ ব্রিক হলো কি ক্লে তৈরি, ক্লেকে জাস্ট পুড়িয়ে বানানো হচ্ছে, আর স্টোন তো একদম ন্যাচারালি, জিনিসটা ন্যাচারালি স্ট্রং, ঠিক আছে। তো সেজন্য বিম কলাম কাস্ট করার সময় আমাকে স্টোন ইউজ করতে হবে অবশ্যই, কিন্তু স্ল্যাবের সময় আমি ব্রিক চিপস ইউজ করতে পারি। এবং আসলে ব্রিক চিপস ইউজ করা আরেক দিক দিয়ে এফিশিয়েন্ট, যে স্ল্যাবের এরিয়াটা তো অনেক বড় থাকে, ঠিক আছে, তো এত বড় এরিয়া স্টোন যদি মানে ইউজ করতে তো সমস্যা নেই, অবশ্যই আমি স্ট্রং বানাতে চাইলে তো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম অন্যদিকে যে এটা ইকোনমিক হবে না আর কি, ঠিক আছে, অনেক খরচ লাগবে। তো সেদিক দিয়ে আসলে ব্রিকটা চিপ, তো সেজন্য আমরা ব্রিক ইউজ করতে পারি স্ল্যাবে। আচ্ছা, আর স্টোন চিপসে কি বলছে দেখি, যে এটাও ট্রাকে সোল করা হয়, এগুলোই বলছে কলাম, ফাউন্ডেশন, বিম, সেগুলোতে আমরা ইউজ করি।
আর সারফেস রাফনেস অফ স্টোন চিপস হেল্প, মানে এইটা একটা জিনিস যে রাফনেস, ঠিক আছে। আর স্টোন চিপস এর ক্ষেত্রে মানে রাফনেসটা একটু দেখার বিষয় আছে, যে রাফনেস এর উপর আবার অনেক কিছু ডিপেন্ড করছে। আচ্ছা, সেটা আসলে কি বলতে চাচ্ছে দেখো, যে রাফনেসটা হলো যেমন এই যে এখানে দেখো যে ছবিটা দেওয়া আছে, সেগুলোর একটা এগ্রিগেট হয়তো দেখা যাবে যে মানে এবড়ো থেবড়ো এগ্রিগেট আর কি, ঠিক আছে। যে কর্নার গুলো এরকম শার্প শার্প কর্নার থাকবে এবং এটার শেপটা রেগুলার কোনো শেপ হবে না। তো সেটাও কিন্তু মানে সেটাই ডিজায়ারেবল আর কি, যে জেনারেল কেসে যেটাকে বলে যে অ্যাঙ্গুলার এগ্রিগেট আর কি, ঠিক আছে, অ্যাঙ্গুলার পার্টিকেল, যেটা হলো মানে রাউন্ডেড থাকে না, একটা হলো রাউন্ডেড আর একটা হলো অ্যাঙ্গুলার। রাউন্ডেডটা কি হবে, রাউন্ডেডটা হবে একদম এরকম, ঠিক আছে, স্মুথ, তার সারফেসটা থাকবে স্মুথ। তো সেটা হবে হলো রাউন্ডেড, আর এটা হবে এটার সারফেসটা স্মুথ থাকবে না। তো সেটা আমরা কেন চাচ্ছি, স্মুথ কেন চাচ্ছি না, কারণ হলো এটা যদি স্মুথ না থাকে তাহলে সুবিধা যেটা হবে যে এটা বন্ডিং হতে পারবে ভালোভাবে, ঠিক আছে। কংক্রিট ধরো এদিক দিয়ে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে বন্ডিং হতে পারবে, সেই জায়গায় স্মুথ থাকলে কংক্রিটটা মানে সে স্লিপ করে যেতে পারে আর কি। তো তার সাথে কংক্রিটের বন্ডিংটা ঠিকভাবে হবে না। তো সেজন্য আমরা মানে এই রাফনেসটা অনেক গুরুত্বপূর্ণ যখন ধরো স্টোন চিপসটা মানে কেনা হবে আর কি কোন একটা কনস্ট্রাকশনের জন্য, তখন আমাদের যে ডিজায়ার্ড রাফনেস বা ডিজায়ার্ড যে সাইজ আছে বা যে অ্যাঙ্গুলারিটি আছে, এটা অ্যাঙ্গুলারিটি দিয়ে মেজার করে। সেটা তোমরা হলো পরবর্তীতে ট্রান্সপোর্ট ল্যাবে সেটা 4-1 সম্ভবত পাবে, সেখানে দেখবে আর কি, সেখানে এক্সপেরিমেন্ট থাকবে অ্যাঙ্গুলারিটি বের করার এগ্রিগেটের। তো সেটার উপর ডিপেন্ড করে, তো সেগুলো দেখে কিনতে হয় আর কি, সেগুলো খেয়াল রাখা লাগে। কিন্তু আবার এই রাউন্ডেড ম্যাটেরিয়াল গুলো আবার কোনো ক্ষেত্রে আমাদের কাজে লাগতে পারে, ঠিক আছে। মানে সেটা ওই যে পারপাসের উপর ডিপেন্ড করছে। তো কি পারপাসে এটা লাগতে পারে, এটা লাগতে পারে হলো ধরো যে এই যে ওইটাই মানে সিঙ্গেলস বলছে আর কি, যে যেটা ছোট ছোট একদম ছোট ছোট থাকে এবং খুব রাউন্ডেড পার্টিকেল থাকে আর কি, যে পাথরগুলো থাকে। তো সেটা আমরা কখন ইউজ করবো, ধরো যে একটা পাইল কাস্ট করা হচ্ছে, তো পাইলের তো অনেক মানে ডেপটা অনেক বেশি আর কি। তো এই ডেপতে ধরো একদম এত নিচে মানে অনেক ফুট নিচে যখন কাস্টিংটা করা হবে, সেই জায়গাতে প্রপারলি ধরো যে মানে কম্প্যাকশন করাটা, ঠিক আছে, সেই জায়গাটাতে তো পসিবল হবে না প্রপারলি করাটা। তো সেজন্য মানে তখন যদি আমরা এরকম অ্যাঙ্গুলার বা যেটা বললাম যে রাফ এগ্রিগেট থাকে, তাহলে প্রবলেমটা যেটা হবে যে সেগুলো মুভ করবে না আর কি ঠিকভাবে, মাঝে মাঝে গ্যাপ থেকে যাবে, ঠিক আছে। তো সেই জায়গায় আমার এই সিঙ্গেলসটা দরকার, যেটা রাউন্ডেড পার্টিকেল ছোট ছোট থাকবে। সেগুলো কি করে, মানে সেগুলো ওয়ার্কেবিলিটি বাড়ায়। ওয়ার্কেবিলিটি মানে কি, ওয়ার্কেবিলিটি মানে হলো যে কত ইজিলি কাজ করা যাচ্ছে কংক্রিটের সাথে। মানে বেসিক্যালি জাস্ট এভাবে চিন্তা করলে যে জিনিসটা ফ্লো করতেছে কত ইজিলি। তো জিনিসটা যদি ভালোভাবে ফ্লো করতে পারে তাহলে কিন্তু আমার এখানে ওরকম প্রপার কম্প্যাকশন না হলেও আমার জিনিসটা ঠিকভাবেই তৈরি হবে, কারণ সে একদম বসে যাচ্ছে, জায়গা জায়গায় গিয়ে ঠিকভাবে সে বসে যাচ্ছে আর কি। তো সেই সব এরিয়াতে আমার সিঙ্গেলস এর মতো জিনিস আমরা ইউজ করতে পারি, যেগুলো রাউন্ডেড পার্টিকেল থাকে। তো বেসিক্যালি এগুলো হলো কোর্স এগ্রিগেট। এখন এমনিতে যদি প্রাইজের কথা বলি, তো ধরো এই যে যেটা বললাম যে এটা মানে এটা খরচটা কম কিভাবে, যে এটা হলো পার সিএফটি দেখা যায় সাধারণত 80 টাকার মতো পড়ে, ঠিক আছে, পার সিএফটি ব্রিকের খরচ পড়ে, সেই জায়গায় স্টোনটা খরচ পড়ে প্রায় ডাবল, ঠিক আছে। এগুলো জাস্ট তোমাদের এমনি একটা জেনে রাখার জন্য বলছি। 160 থেকে 180 টাকা পার সিএফটি পড়ে আর কি। বোঝা যাচ্ছে যে এটা ব্রিকের দামটা আসলে অনেক কম হবে। আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এরপরে যাই। এরপরে যেটা হলো যে ব্রিক। আচ্ছা, এখন ব্রিক তোমরা হলো ব্রিক মেজরিতেও পড়ে আসছো, ব্রিক বা ম্যাটেরিয়ালসও তোমরা পড়ছো ব্রিক, তো এত ডিটেলসে আসলে আর বলার কিছু নাই। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এখানে যেটা লিখছে যে পিলা ব্রিক আবার আরেকটা বলছে, এই দুইটা আসলে সেম জিনিস, ঠিক আছে। মানে এই যে যেটা হলো আন্ডারবার্ন থাকে সেই ব্রিকটাকে আবার পিলা ব্রিক হিসেবে পরে বলছে, এটা থার্ড ক্লাস ব্রিক।
তো ফার্স্ট ক্লাসের এমনিতে কি থাকে যে মানে ইউনিফর্ম বার্নিং থাকে, কালার গুলো ইউনিফর্ম থাকে, শেপ গুলো একদম পারফেক্ট থাকে, আর স্ট্রেংথও ভালো থাকে, বোঝা যাচ্ছে। আর সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে বার্নিংও ঠিক থাকে, কালারও ঠিক থাকে, তবে কর্নার গুলো দেখা যায় একটু ক্র্যাক আর কি, মানে ঠিক আছে, কর্নার গুলা এজ গুলো যেগুলো সেগুলো শার্প থাকে না। আর থার্ড ক্লাসের ক্ষেত্রে তো মানে সেটা, বা ঝামা ব্রিকের ক্ষেত্রেও, ঝামা ব্রিকের ক্ষেত্রে প্রবলেম হলো বেশি বার্ন হয়ে যায়। থার্ড ক্লাসে হলো যে শেপটা খুব খারাপ থাকে আর কি, যেমন এই যে এরকম একটা শেপের ব্রিক অবশ্যই আমরা চাবো না আর কি ইউজ করতে। আচ্ছা, তারপরে হলো তোমরা এই যে এগুলো পড়েছো স্ট্রেন টেস্ট। টেস্ট কিভাবে করে, যে একটা টেস্ট আছে হলো যে টি শেপ টেস্ট, সেটা সেটা দেখেছো না তোমরা? জি স্যার, একটা একটার উপর নিয়ে ফেলে দিতে হয় যদি হ্যাঁ, ভেঙে যায়। এরকম একটা ব্রিক রাখে, তার উপর আরেকটা এরকম টি এর মতো করে ব্রিক রাখে, এরপরে একটা সার্টেন ডিস্টেন্স উপর থেকে আরেকটা ব্রিককে ফেলে দেয়, ফেলে দেখে যে এটা ভাঙে কিনা। ঠিক আছে, যদি ভেঙে যায় তাহলে তো ব্রিকটা ভালো না, যদি না ভাঙে সেক্ষেত্রে মানে ব্রিকের কোয়ালিটি ভালো হবে। তারপরে আবার ব্রিকটা মেটালিক সাউন্ড করে কিনা সেই রকম মানে হ্যামার দিয়ে ব্লো দিয়ে সেটাও দেখা হয়। ওয়াটার অ্যাবজর্পশন কিরকম করে সেইটা। তারপরে এফ্লোরেসেন্স তোমরা পড়েছো, এফ্লোরেসেন্স কি তো বলো তো? লবণাক্ত, ওই যে স্যার লবণ, সাদা সাদা যে সাদা হচ্ছে সাদা যে ইয়ে পড়ে। লবণটা জমে, ঠিক আছে, হ্যাঁ, বাইরে সারফেসে সাদা লবণটা জমে। তো সেটার প্রবলেমটা কি হয়, যে সেটা এমনিতে অ্যাস্থেটিক একটা প্রবলেম থাকে, আর একটা প্রবলেম যেটা স্ট্রাকচারাল হতে পারে, যে সেগুলো যদি ওই যে মর্টারের মাঝে মাঝে চলে আসে, ধরো দুইটা ব্রিকের মাঝখানে যে মর্টার আছে তার সারফেস গুলোতে যদি চলে আসে, তখন দেখা যায় যে মর্টারের সাথে বন্ডটা উইক হয়ে যায় তার ব্রিকের, সেটা একটা প্রবলেম। যাই হোক, এগুলো তোমরা মোটামুটি জানো, তো এগুলো আর তেমন কিছু বলার নেই। তো এটাই মোটামুটি ম্যাটেরিয়ালস গেল আর কি। ঠিক আছে, এখন আমরা হলো মিক্সিং এন্ড প্লেসিং অফ কংক্রিটে যাই। আচ্ছা, এখন স্যার পিলার ব্রিকটা মেইনলি কি কাজে ইউজ করা হয়? পিলাবিক বা থার্ড ক্লাস ব্রেক আর কি যেটা বলছি, সেটা ইউজ করা হয় হলো একদম, সেটা ওই যে কোর্স সেগ্রিগেট হিসেবে অনেক সময় ইউজ করে, যেগুলোতে ধরো একদমই আমার স্ট্রেংথ নিয়ে কাজ নেই আর কি। ঠিক আছে, জাস্ট আমি ভলিউম ফিল করার জন্য আমি ইউজ করছি। তো সেই রকম স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কোর্স সেগ্রিগেট হিসেবে এটা ভেঙে ইউজ করতে পারি। কারণ মানে বললামই তো যে ঝামা ব্রেক যেটা থাকে সেটা কিন্তু স্ট্রেংথ থাকে, মানে সেজন্য এটা কোর্স সেগ্রিগেট হিসেবে আমার স্ট্রাকচারাল কম্পোনেন্টের মধ্যে ইউজ করা যায়। কিন্তু ওই পিলার ব্রিক গুলা এই ক্ষেত্রে ইউজ করতে পারবো না, সেটা জাস্ট ভলিউম ফিল করার জন্য এরকম কোনো পারপাস ইউজ করবো আর কি। বা ধরো অনেক সময় যে রাস্তায় কি করে যে মানে রাস্তার নিচেও কিন্তু ব্রিক চিপস দেয় আর কি অনেক সময়। ঠিক আছে, যে ওই যে সাব গ্রেড বা ওগুলো রেডি করার সময় বা কোনোখানে গ্যাপ থাকলে সেটা ভরার জন্য দেওয়া হয়, তো সেই সব ক্ষেত্রে আর কি ইউজ করতে পারে ভেঙে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আমরা মিক্সিং এ যাই। মিক্সিং এন্ড প্লেসিং অফ কংক্রিট, তো সেটার জন্য আমরা হলো এখানে একটু যে ক্যালকুলেশন গুলো দেখবো। তোমরা তো মিক্স ডিজাইন করেছো তাই না? জি স্যার। হ্যাঁ, মিক্স ডিজাইন পড়ে থাকলে বেসিক্যালি ওই জিনিসটাই আরো মানে ছোট, জাস্ট ছোট একটা পার্ট এখানে বলা হয়েছে, তো এটা তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তো মিক্স রেশিওটা কি? মিক্স রেশিও হলো ওই যে রেশিওতে আমরা জিনিসটা মানে ফাইন এগ্রিগেট বা কোর্স এগ্রিগেট বা সিমেন্ট দিচ্ছি। তো মিক্স রেশিওটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হলো আমরা যখন ধরো জিনিসটার স্ট্রেংথ মেজার করছি, মানে একটা একটা কংক্রিটের স্ট্রেংথ তো ল্যাবে টেস্ট করা হয়, ঠিক আছে, তো সেটার একটা সার্টেন মিক্স রেশিও থাকে। সেই রেশিওতে মিক্স করে ওটার স্ট্রেংথটা চেক করা হয়েছে এবং বলা হয়েছে ধরো যে এটার স্ট্রেংথটা এত। তো আমি সেই কংক্রিটটাই যদি আমার ডিজাইনে ইউজ করতে চাচ্ছি, আমার ডিজাইনে ধরো এতটুকু স্ট্রেংথ দরকার, তো আমি দেখলাম যে আমার ওই কংক্রিটটা দিয়ে হবে, আমি সেটা ইউজ করতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে ওই এক্সাক্ট স্ট্রেংথটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, ওই প্রপোর্শনে জিনিসগুলো ইউজ করতে হবে, তাই না? ইচ্ছা মতো তো দিলে হবে না, এক্স্যাক্টলি ওই যে প্রপোর্শনে ওই স্ট্রেংথ টেস্টটা করার জন্য কংক্রিট তৈরি করা হয়েছিল সেই প্রপোর্শনে আমাকে মেইন ফিল্ডেও কংক্রিটটা তৈরি করতে হবে। সেজন্য এগুলা মেনটেন করা অনেক দরকার। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হলো কি ওয়াটার সিমেন্ট রেশিও। ঠিক আছে, ওয়াটার সিমেন্ট রেশিও সেটা সাধারণত 3 থেকে 5 বা 4.45 বা 0.5 এরকম হয়ে থাকে আর কি। ঠিক আছে, এটার ভ্যালুগুলা। তো সেটাও আরেকটা জিনিস, যে আমরা কতটুকু সিমেন্টের সাথে কতটুকু পানি অ্যাড করছি সেটাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি পানির পরিমাণ কম দিয়ে দিই
সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ওয়ার্কেবিলিটি ঠিক মতো পাচ্ছি না। ঠিক আছে, ওয়ার্কেবিলিটি না পেলে তো কাজ করা যাবে না। তো স্ট্রেংথ হয়তো বেশি হবে, কিন্তু স্ট্রেংথ বেশি হয়ে লাভ নাই, আমি যদি ঠিকভাবে প্লেসই করতে না পারি তাহলে স্ট্রেংথ বেশি হয়ে লাভ কি? আবার যদি পানির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ওয়ার্কেবিলিটি হয়তো পাবো, কিন্তু স্ট্রেংথটা আমার কমে যাবে আর কি। তো বিভিন্ন সমস্যা আছে, তো সেজন্য হলো আমাদের সেগুলো মেনটেন করতে হয়। এখন আমাদের দেশে যে কনস্ট্রাকশন হয়, মানে এই যে ধরো বিল্ডিং কনস্ট্রাকশন যেগুলো হয় রেসিডেন্সিয়াল বিল্ডিং, তো সেগুলোর ছাদ ঢালাই দেওয়ার সময় দেখো না যে সেগুলোর মিক্স গুলা কারা করে? লেবাররা করে আর কি। ঠিক আছে, সেখানে তো সুপারভাইজার হয়তো থাকে, কিন্তু এইগুলা কোনো মানে কোনো কিছু আসলে মেনটেন করা হয় না। আহ দেখা যায় যে ইচ্ছা মতো পানি দিচ্ছে, আর পানি বেশি দেয়। লেবারদের একটা টেন্ডেন্সি থাকে পানি বেশি দেওয়ার। পানি বেশি কেন দিবে? কারণ পানি বেশি দিলে তাদের কাজ করতে সুবিধা হবে আর কি। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে, প্লেস করা তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি কম্প্যাক্ট করা লাগবে না। তো এইসব কারণে দেয়, কিন্তু সেটাতে তো বুঝতেই পারছি যে আমার স্ট্রেংথটা কিন্তু কমে যাচ্ছে। তো মানে মোট কথা হলো এগুলা কোয়ালিটি ওয়ার্ক হয় না। তো তারপরেও আসলে সমস্যা হয় না এই কারণে যে ধরো একে তো হলো সবকিছুতে আমরা সেফটি ফ্যাক্টর ধরি, তাই না? মানে ধরো একটা স্ল্যাব বা একটা বিম কলাম যে কোনো কিছু যখন সাইজ বা ধরো কতগুলো আমরা রিবার দিচ্ছি ওটার মধ্যে, সেটা যখন ক্যালকুলেট করি তখন সবকিছুতেই ফ্যাক্টর সেফটি ধরি। তো সেই ফ্যাক্টর সেফটির কারণে হয়তো দেখা যায় যে আসলে মানে ফেল করছে না, এরকম পোর কোয়ালিটি ওয়ার্ক হওয়ার পরেও ফেল করছে না আর কি। ঠিক আছে, আবার কোথাও কোথাও দেখা যায় বিল্ডিং এ ক্র্যাক করে যাচ্ছে, ঠিক করে যাচ্ছে। তো এই 4-5 তলা বিল্ডিং এ আসলে এরকম সমস্যাটা বোঝা যায় না, কিন্তু জিনিসটা যদি ধরো একটা মেগা স্ট্রাকচার হয়, ঠিক আছে, বিশাল মানে একটা স্কাই স্ক্র্যাপার বানাইতে হয়, বা ধরো এই যে ব্রিজ হচ্ছে, ধরো পদ্মা ব্রিজ হচ্ছে, তো সেইগুলার যে ম্যাটেরিয়াল গুলা থাকে সেগুলো কিন্তু একদম প্রিসাইসলি মেনটেন করা হয় সবকিছু। ওয়াটার সিমেন্ট রেশিও হোক বা ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট কি প্রপোর্শনে দেওয়া হচ্ছে, বা ফাইন এগ্রিগেটের সাইজটা এক্স্যাক্টলি কিরকম সাইজ দেওয়া হচ্ছে, কোর্স এগ্রিগেটের গ্রেডেশনটা এক্স্যাক্টলি কিরকম হচ্ছে, সবকিছু মেনটেন করা হয়। আচ্ছা, আর হলো এগুলা কিসের জন্য দরকার? তো বলছে এগুলা তো তোমরা জানোই, ঠিক আছে, স্ট্রেংথ, ওয়ার্কেবিলিটি, রেট অফ হাইড্রেশন, এইসবের উপর। আর স্ট্রেংথ আর ওয়ার্কেবিলিটি রিলেশনটাও তোমরা জানো যে মিক্স ডিজাইনের সময় দেখেছো যে আসলে এটা উল্টা আর কি রিলেশনটা। আমরা মিক্স ডিজাইনটার মেইন কনসেপ্টটা এটা যে আমাকে স্ট্রেংথ এবং ওয়ার্কেবিলিটি দুইটাকেই মানে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে কোনোটাই খুব বেশি কম না হয়ে যায় আর কি। ঠিক আছে, দুইটাই ব্যালেন্সে থাকে। কারণ আমি পানি বেশি দিলে একটা কমে যাবে, আরেকটা বেড়ে যাবে, আবার পানি কম দিলে উল্টাটা হয়ে যাবে আর কি। তো ওইটাই ট্রায়াল দিয়ে দিয়ে আমাদের দুইটাই যতটুকু দরকার ততটুকু অ্যাচিভ করতে হয়। আচ্ছা, ওয়াটার সিমেন্ট রেশিও যে এখানে বলেছে 0.3 থেকে 0.5 হয় ইউজুয়ালি আর কি, যে হায়ার ওয়াটার সিমেন্ট রেশিও জেনারেলি রিডিউসেস দ্য স্ট্রেংথ বাট ইনক্রিজেস ওয়ার্কেবিলিটি। ঠিক আছে, তো এখন ওয়ার্কেবিলিটিটা এখানে তোমাদের আচ্ছা এখানে নেই। তো ওয়ার্কেবিলিটিটা মেজার করে কিভাবে বলো তো? ওয়ার্কেবিলিটি মেজার মানে করার টেস্টটা কি আসলে? স্ল্যাম টেস্ট করে। হ্যাঁ, স্লাম্প টেস্ট করে। ঠিক আছে, তোমার এরকম মানে একটা কোন শেপ এ থাকে, সেটার ভেতরে সিমেন্টটা ভরার পরে আহ সেটা আবার উঠায় ফেলা হয়, উঠায় দেখা হয় যে আমার সিমেন্টটা কিরকম থাকতেছে আর কি, শেপটা ধরে রাখতে পারছে কিভাবে সেটা দেখা হয়। তো একদম যদি এরকম রিজিড থাকে, ধরো এরকম একটা আমরা রেজাল্ট পেলাম, আরেকটা রেজাল্ট পেলাম হলো ধরো এরকম, ঠিক আছে, আরেকটা রেজাল্ট পেলাম ধরো এরকম। এখন বলো তো আমরা কোনটা আসলে আহ আমাদের জন্য কাজে লাগবে? কোনটার জন্য? মাঝেরটা, ঠিক আছে, কারণ এটা এটা হলো ট্রু স্লাম বলা হয়। এটাই লাগবে যে কিছুটা অবশ্যই স্লাম ভ্যালু থাকবে, একদম জিরো হলে তো ওয়ার্কেবিলিটি একদম জিরো, সেটা তো কাজ করা যাবে না। আবার এরকম অবস্থা হইলেও হবে না, ট্রু হইতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি ম্যাথ প্রবলেমটা দেখি। আচ্ছা, আর হলো জাস্ট এখানে একটা গ্রাফ যদি আঁকি আসলে, যে ওই রিলেশনটা কিরকম স্ট্রেংথের সাথে, আমরা যদি ওয়াটার সিমেন্ট রেশিও এখানে যে কথাটা বললো সেটা গ্রাফ আঁকলে কি হবে, যে এই বরাবর যদি স্ট্রেংথ থাকে আর এটা হলো ওয়াটার সিমেন্ট রেশিও, এরকম থাকলে স্ট্রেংথের সাথে এটা কার্ভটা হয় এইরকম আর কি অনেকটা। ঠিক আছে, যে স্ট্রেংথ যত ওয়াটার সিমেন্ট রেশিও আমার মানে বাড়বে, স্ট্রেংথ তত কমতে থাকবে। আর ওয়ার্কেবিলিটির ক্ষেত্রে জিনিসটা হয়তো দেখা যায় উল্টা। আর এই সবই জিনিসপাতি। তো এখন আমরা হলো যেটা করি যে এই একটা ম্যাথ আছে, সেই ম্যাথটা আমরা দেখি। ঠিক আছে, একদম ছোট একটা ম্যাথ প্রবলেম, যে জাস্ট ভলিউম ক্যালকুলেট করা, যে
বলছে যে সিএ এফএ এগুলো হলো 100 সিএফটি তে কতগুলা দরকার কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট, যেখানে মিক্স রেশিও হলো 1:2:4। ঠিক আছে, তো 100 সিএফটি ড্রাই কংক্রিট বলা আছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে যে আমাদের একটা শ্রিঙ্কেজ ফ্যাক্টর যেটা সাধারণত 1.5 হয়, সেটা দিয়ে গুণ করতে হবে, করে আমরা ফ্রেশ কংক্রিট বা ওয়েট কংক্রিট যেটা সেটার ভলিউমটা বের করব। ঠিক আছে, কারণ ড্রাই কংক্রিটে কি পানি পানি থাকবে না, পানি থাকবে না বলতে বেসিক্যালি ভয়েডের পরিমাণ কম থাকবে ওটায়। তো আমাদের অ্যাকচুয়ালি যে অবস্থায় আমরা জিনিসটাকে তৈরি করেছিলাম সেই অবস্থায় কতটুকু ভলিউম হবে সেটা আগে বের করতে হবে। তো 150 সিএফটি দিলাম। এখন সেটা যদি হয় তাহলে এখন তো জাস্ট একদম সিম্পল যে আমার সিমেন্ট যদি 1 হয় তাহলে সেটা যদি আমরা মানে ধরলাম সি ধরি, তাহলে সি প্লাস কোর্স এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট, তাই তো? আচ্ছা, সেটা যদি হয় তাহলে সেটা আমার টোটাল হলো 150। তো এখন এই ফাইন এগ্রিগেটটাকে আমরা এখানে প্রপোর্শন থেকে লিখতে পারি যে 2 × সি। ঠিক আছে, মানে 2 গুণ সিমেন্টের সমান। আর কোর্স এগ্রিগেট লিখতে পারি 4 গুণ সিমেন্টের সমান, ইজ ইকুয়াল টু 150। তো সেখান থেকে আমরা সি পেয়ে যাব কি 150 ডিভাইডেড বাই 7, 21.43 সিএফটি। আচ্ছা, এইখানে যেটা হলো রাউন্ডিং করার ব্যাপারটা যদি বলি, যে রাউন্ডিং আসলে এখানে তোমাদের করা লাগবে না, সিএফটি যা আছে তাই আমরা বের করব। বের করার পরে আমাদেরকে এটা ব্যাগে বলা লাগবে আর কি, কত ব্যাগ সিমেন্ট লাগছে। তো এইটা যদি আমরা কি দেখে আসলাম যে 1.25 সিএফটি থাকে এক একটা ব্যাগে সিমেন্টে, তাহলে 1.25 দিয়ে ভাগ দিয়ে দিব, ভাগ দিলে পাইলাম 17.144। সেটাকে সবসময় আমরা আপার রাউন্ডিং করব এবং হোল নাম্বারে রাউন্ডিং করব। ঠিক আছে, কারণ ব্যাগ তো আমরা হাফ ব্যাগ কিনতে পারবো না। সেটা যদি 17.5 হতো তাও আমরা 18 বলতাম, 17.1 হলেও এটাকে আমরা 18 বলবো আর। ঠিক আছে, আপার রাউন্ডিং করব হোল নাম্বারে। আচ্ছা, তারপরে হলো ফাইন এগ্রিগেট। ফাইন এগ্রিগেট হলো জাস্ট সিমেন্ট যা আছে সেটা 2 গুণ, সেটা 2 গুণ করে দিলে এখন এইখানে রাউন্ডিং করতে হবে। এইখানে আমরা রাউন্ডিং করব হলো 5 সিএফটি তে। ঠিক আছে, 5 সিএফটি তে আপার রাউন্ডিং। আপার রাউন্ডিং করব আমরা 5 সিএফটি। তো দেখো এটা যদি 42.86, তো 45 এ নিয়ে যাচ্ছে, এটা 41 হলেও 45 এ নিতাম, 44 হলেও 45 এ নিতাম, কিন্তু এটা যদি 46 হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলবো এটা 50 সিএফ। ঠিক আছে, সেম কেসে আমরা কোর্স এগ্রিগেটের জন্য এটাকে 5 সিএফটি তে আপার রাউন্ডিং করব। আচ্ছা, এটুকুন তো কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, প্রবলেম যদি না থাকে তাহলে কেউ একজন বলো তো যে আমরা যে এই যে 150 সিএফটি ফ্রেশ ভলিউম বের করলাম কংক্রিটের, এখানে পানির ভলিউমটা কই গেল? এই ভলিউমটার মধ্যে তো আমরা সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেটতেই ভাগ করে নিলাম 3 ভলিউমটাকে। পানির ভলিউমটা কোথায়? স্যার 1.5 দিয়ে যে করছি স্যার শ্রিঙ্কেজ ফ্যাক্টর স্যার এটার জন্য। হ্যাঁ, বুঝে নাই, আবার বলো। মানে শ্রিঙ্কেজ ফ্যাক্টরের জন্য স্যার, মানে পানিটা ওর মধ্যে ঢুকে গেছে আর কি। মানে শ্রিঙ্কেজ ফ্যাক্টরের অনুসারে তো আমি টোটালটা ধরে নিছি স্যার। না 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 না, আমি সেই কথা বলছি না। শ্রিঙ্কেজ ফ্যাক্টরটা তো আমরা ইউজ করছি কি কারণে, যে আমাদের 150 সিএফটি কংক্রিট আমরা কাস্ট করার পরে দেখা যাবে যে সেই পানিটা উড়ে গিয়ে, ঠিক আছে, মানে সেই ভলিউমটা কমে হলো 100 সিএফটি তে আসছে। তো সেজন্য আমরা আগের ওয়েট ভলিউমটা বের করার জন্য শ্রিঙ্কেজ ফ্যাক্টর দিয়ে গুণ দিচ্ছি। তো এই ওয়েট অবস্থায় তো তার মধ্যে পানি আছে, তাই না? নামেই তো বলছি আমরা যে ফ্রেশ ভলিউম বা ওয়েট ভলিউম, তার মধ্যে পানি আছে। সেই পানির ভলিউমটা আমরা কোথায় নিলাম? সেটা তো নিলাম না, আমরা তো শুধু সিমেন্ট, ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেটের ভলিউমে নিলাম এখানে। স্যার এখানে কি কোর্স এগ্রিগেটের মধ্যে দেওয়া হয়েছে 4 এর ভিতরে? হ্যাঁ, ওই জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে বেসিক্যালি পানিটা থাকে হলো ভয়েডের ভিতরে। ঠিক আছে, যে কোর্স এগ্রিগেট গুলোর মাঝখানে যে ভয়েড স্পেসটা থাকে সেই জায়গায় পানিটা থাকে। তো সেই পানিটা যখন আমরা বেসিক্যালি ওয়েট কংক্রিট থাকে সেখানে আসলে পানির ভলিউমটা আলাদা নেওয়ার কিছু নেই, কিন্তু সেটা কমে যায়। কমে যায় কেন? কারণ সেটা যখন বের হয়ে যায় তখন যে প্রবলেমটা হয় যে ওই মানে কম্প্যাক্ট হয়ে যায় আর কি কংক্রিটটা, ওই ভয়েড জায়গাটাও কমে যায়। ওই ভয়েড জায়গাটা কমার কারণে গিয়ে এটা 150 থেকে 100 সিএফটি তে কমে আসছে। ঠিক আছে, কিন্তু যখন 150 ছিল তখন কিন্তু জাস্ট ভয়েডের ভেতরে পানি ছিল। তো আমাদের যদি কোর্স এগ্রিগেটের ভলিউম বলি, বা শুধু কোর্স এগ্রিগেট না, আসলে কিছুটা ফাইন এগ্রিগেটের ভয়েডের মাঝখানেও তো পানি থাকবে, সবকিছুর ভয়েডের মাঝখানে পানি থাকবে, তো ওগুলোর ভেতরেই চলে আসছে।
তো এখন এই ম্যাথে যদি তোমাদের বলা হতো যে ওয়াটার সিমেন্ট রেশিও ধরো 0.445, ঠিক আছে, এটা যদি ওয়াটার সিমেন্ট রেশিও হয় তাহলে এখানে পানি কতটুকু লাগবে, তো পানি কতটুকু লাগবে সেটা কিন্তু তোমাদের ইয়েতে বলতে হবে, মানে ওয়েটে বলতে হবে আর কি, ঠিক আছে, মানে পানির ওয়েট কতটুকু, তাহলে সেটা কিভাবে ক্যালকুলেট করবো কেউ একজন বলো। স্যার সিমেন্টের ভলিউমের সাথে 0.45 গুণ দিয়ে দিন। সিমেন্টের ভলিউমের সাথে 0.45 গুণ দিব, শিওর? আচ্ছা, তারপরে কি করবো সেটা বলো। আচ্ছা, মানে বেসিক্যালি তুমি যেটা বলেছো ঠিক আছে, যে আমরা ভলিউম বের করতে পারবো, যে সিমেন্টের ভলিউম ধরো এখানে কত ছিল, 21.43 CFT ইন্টু 0.45 করে আমরা হলো ভলিউমটা বের করতে পারছি। তো সেই ভলিউমটা তো আমরা চাচ্ছি না পানির, আমরা চাচ্ছি কি, এবং সেই ভলিউমটা বেসিক্যালি কিন্তু এই ভলিউমের ভেতরে নাইও, মানে সেটা এগুলোর ভেতরেই আছে, মানে এখানে যে আলাদা ইন্ডিভিজুয়াল কোনো কিছু না। তো সেটা থেকে আমরা ওয়েট বের করতে চাচ্ছি, তো ওয়েটটা কিভাবে বের করবো, ওয়েট বের করবো হলো পানির যে ইউনিট ওয়েট আছে 62.4, 62.4 কি PCF, PCF মানে কি পাউন্ড পার কিউবিক ফিট, ঠিক আছে, পাউন্ড পার কিউবিক ফিট হলো পিসিএফ। তো সেটা দিয়ে আমরা যদি গুণ দেই তাহলে দেখো যে এখানে আমরা সামথিং একটা ভলিউম পাবো, ধরো 21.4 থেকে 0.45 দিলে গুণ দিলে কত হবে, যে 10 এর মতো কিছু একটা হবে, বা 9 পয়েন্ট সামথিং সিএফটি ইন্টু আমার যদি 62.4 পিসিএফ গুণ দেই, তাহলে কি হচ্ছে যে এখানে সিএফটি আর সিএফটিটা কাটা চলে যাবে, শুধু পাউন্ড থাকবে, তো সামথিং পাউন্ড আমরা ওয়েট পেয়ে যাবো পানি, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, বোঝা যদি যায় তাহলে এইটুকুই ছিল ম্যাথ। এখন এই ম্যাথটা মানে তোমাদের যে রিপোর্টে এটা বলবো পরে, এখানে জাস্ট একটু হয়তো ডাটা চেঞ্জ করে দিব, এবং এখানে ওয়াটারের ওয়েটটাও তোমাদের বের করতে হবে আর কি, ঠিক আছে, সেটা লাস্টে বলবো। আচ্ছা, তাহলে ফ্যাক্টর এফেক্টিং দা কংক্রিট মিক্স, কি কি ফ্যাক্টর এফেক্ট করে, যে ওয়াটার সিমেন্ট রেশিও, তারপরে সিমেন্ট কংক্রিট হলো এই যে মানে সিমেন্ট কতটুকু দিচ্ছি আর কি আমরা বেসিক্যালি, তারপরে হলো রিলেটিভ প্রপোর্শন অফ ফাইন এন্ড কোর্স এগ্রিগেট, মিক্স রেশিও যেটা সেটার উপর ডিপেন্ড করে, ইউজ অফ অ্যাডমিক্সচার। আচ্ছা, ইউজ অফ অ্যাডমিক্সচারের উপরে, আচ্ছা অ্যাডমিক্সচারটা এখন আর না বলি, পরে অ্যাডমিক্সচার যখন আছে তখন দেখবো। আচ্ছা, এখন কি যে আমরা ইকুইপমেন্ট কি কি ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাডমিক্সচারের কথা ডিটেলসে এখানে বলেনি। আচ্ছা, আমরা যদি কিছু অ্যাডমিক্সচারের অ্যাডমিক্সচার মানে কোন কোন কাজে ইউজ হয় সেটা যদি বলি, যেটা প্রথমে বললাম যে ওয়ার্কেবিলিটি বাড়াতে হচ্ছে, ঠিক আছে, একটা আছে হলো যে তোমার কি বলে, আচ্ছা দাঁড়াও নামগুলা আমি একটু বের করছি। তো সেটিং টাইমের উপর প্রভাব ফেলায়। হ্যাঁ, সেটিং টাইমের উপর প্রভাব ফেলে, তারপরে ওয়ার্কেবিলিটির উপর প্রভাব ফেলে, স্ট্রেংথের উপরও প্রভাব ফেলে। একটা মিনিট একটু ওয়েট কর। আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? জি জি স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম যে ইনিশিয়াল সেটিংটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যায়, তো সেই সেটিংটা আমরা যদি কোনো কারণে চাচ্ছি ডিলে করাতে, ঠিক আছে, যে সাথে সাথে সেট হবে না, এটা এটা কি কারণে হতে পারে, এটা হতে পারে এরকম যে ধরো আমরা একটা বড় এরিয়াতে কাস্ট করছি কংক্রিট, তো সেই বড় এরিয়া কভার করার জন্য আমার তো মানে একসাথে তো আমি সব জায়গায় করতে পারবো না আর কি, পার্ট বাই পার্ট আমাকে করে যেতে হবে কংক্রিট কাস্টিং। তো এখন যেটা হলো যে একটা পার্ট করার পরে যদি এমন হয় যে সেটা 2-3 ঘন্টার মধ্যে সেট হয়ে গেল, এরপরে এসে যদি আমি এর পাশের পার্টটা কাজ করতে যাই, তখন যেটা হবে যে বন্ডিংটা হবে না আর কি আমাদের ঠিক মতো,
যে একটা কিছুটা সেট হয়ে গেছে আর একটা একদম ফ্রেশ কংক্রিট। তো সেই কারণে আমরা কি করতে পারি, রিটার্ডিং অ্যাডমিক্সার ইউজ করতে পারি, যেটা হলো মানে সেটিং টাইমটা অনেক বাড়িয়ে দিবে আর কি। যতটুকু আমাদের দরকার আমরা ততটুকু সময় পর্যন্ত কংক্রিটটা একদম ফ্লুইড অবস্থায় থাকবে আর কি। আচ্ছা, তারপরে আছে হলো স্যার এটা প্রধান উপাদান কি স্যার? জিপসাম? এই কি বলে অ্যাডমিক্সার গুলার, হ্যাঁ সেটার মধ্যে জিপসাম থাকতে পারে, সেটার মধ্যে কিছু হলো ওই যে ফ্লাই অ্যাশ কিছু থাকতে পারে, ঠিক আছে, ফ্লাই অ্যাশ থাকতে পারে। তারপরে হলো যেটা থাকে কিছু কেমিক্যাল থাকে আর কি, যে কেমিক্যাল হলো ওই যে হাইড্রেশন রিয়াকশনটা কিছু মানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে আর কি, যে কোনোটা হয়তো রিয়াকশনকে বাড়িয়ে দেয় মানে তাড়াতাড়ি করা রিয়াকশন, আবার কোনোটা হলো রিয়াকশনটা কমায় দেয়। যেমন এই যে তোমার রিটার্ডিং যেটা, সেটার ক্ষেত্রে কি হয় যে হাইড্রেশন রিয়াকশনটা আস্তে আস্তে হয় আর কি, ঠিক আছে। তো আস্তে আস্তে মানে ওই যে একটা ওইটার মধ্যে এমন কোন একটা কেমিক্যাল দেওয়া আছে যেটা হলো রিঅ্যাকশন টাইমটা ডিলে করে দিচ্ছে আর কি। তো এখানে বিভিন্ন রকম কেমিক্যাল, তারপর জিপসাম, ফ্লাই অ্যাশ, বিভিন্ন জিনিস থাকে আর কি। আচ্ছা, যেটা বলছিলাম যে এক্সেলারেটিং অ্যাডমিক্সার থাকতে পারে, সেটা হলো উল্টা রিটার্ডিং এর, যে সেটা হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি সেটিং এর জন্য। তো সেটা আমার কোথায় লাগতে পারে, সেটা ধরো যদি ওই যে একটা বললাম যে হাইওয়ে বা রোডওয়ে পেভমেন্টের ক্ষেত্রে লাগতে পারে। আরেকটা হতে পারে যে কি তোমার যদি পানির নিচে কোনো কনস্ট্রাকশন করা হয়, ঠিক আছে, সেখানে আমরা চাবো যে তাড়াতাড়ি যাতে সেট হয়ে যায় কংক্রিটটা, তো সেখানে এরকম অ্যাডমিক্সার ইউজ করা যায়। তারপরে আরো কিছু আছে, সেগুলো হলো কম্বাইন, যেমন ধরো ওয়াটার রিডিউসিং হাই রেঞ্জ, ঠিক আছে, ওয়াটার রিডিউসিং হাই রেঞ্জ, তো এইগুলা হলো তোমার মানে ওই যে ওইটা ওইটা আবার হাইড্রেশন রেটটার উপর ডিপেন্ড করছে, যে আমি ওয়াটার রিডিউস করছি এবং কত তাড়াতাড়ি যাচ্ছে আর কি আমার সেটিংটা হবে, ঠিক আছে। সেটা হাই রেঞ্জ থাকতে পারে, লো রেঞ্জ থাকতে পারে, আবার এরকম কিছু থাকে, সবকিছু আর লিখছি না। ওয়াটার রিডিউসিং রিটার্ডিং অ্যাডমিক্সার, ঠিক আছে, সেটা হলো দুইটা কাজ করে, যে একটা হলো যে আমার পানি কম দেওয়া লাগবে, ওয়ার্কেবিলিটি বেশি পাবো, আরেকটা হলো যে সেটিং টাইমটাও কম হবে আর কি। তো এইরকম কয়েক মানে অনেক টাইপের অ্যাডমিক্সার আছে যেগুলা ইউজ ইউজ করা হয়। তো সাধারণত কিছু কোম্পানি আছে, যেমন হলো সিকা একটা কোম্পানি আছে, তারপরে ফক্সরক একটা কোম্পানি আছে, তারপরে বাংলাদেশে হলো একটা অ্যাডমিক্সার তৈরি করে, ঠিক আছে, এটার নাম হয়তো তোমরা পরবর্তীতে শুনে থাকবে, বোরাল একটা কোম্পানি আছে, তারা এরকম বিভিন্ন টাইপের অ্যাডমিক্সার তৈরি করে। তো সেটা জাস্ট সেটা কি করা হয়, সেটা জাস্ট যখন মিক্স করা হবে ওই মিক্সের সময় জিনিসটা অ্যাড করা হয়, মানে দুই ভাবে হয়। এক হলো যে সেই টাইপের সিমেন্টও হতে পারে, যে আগে থেকে সিমেন্টে মিক্স করা, বা পরবর্তীতে আমরা যখন কাজ করার সময় মিক্স করব সেই সময়ও আলাদাভাবে অ্যাডমিক্সার মিক্স করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো গেল অ্যাডমিক্সারের কাহিনী। এখন আসি যে ইকুইপমেন্ট টু মিক্স কংক্রিট, ঠিক আছে, ইকুইপমেন্ট কি কি ইউজ করে। এখন দুইটা ইকুইপমেন্টের কথা এখানে বলছে, একটা হলো মিক্সিং মেশিন, আর একটা হলো রেডি মিক্স ট্রাক, ঠিক আছে। মিক্সিং মেশিনটা হলো এই যে ঢালাই মেশিন যেটা আমরা বলি আর কি, ঠিক আছে, আমাদের বাসা বাড়িতে ঢালাই করার সময় যেগুলো ইউজ করে। তো সেটা টু টাইপস হতে পারে, যে একটা হলো 5 CFT ড্রাম আর একটা 10 CFT ড্রাম। তো মানে এটা ভলিউমের উপর ডিপেন্ড করছে আর কি। এইখানে দেখো একটা একটু ডাটা দিয়েছে, যে যদি একটা স্মলার ড্রাম নেই, 5 CFT ড্রামের একটা মিক্সিং মেশিন হয়, তো সেটা হলো 120 থেকে 150 CFT কংক্রিট পার আওয়ারে সে তৈরি করতে পারে, যদি এটা কন্টিনিউয়াসলি রোল করা হয় আর কি, ঠিক আছে। তো আমরা যদি ধরি যে একদিনে 8 ঘন্টা কাজ করা হবে, তো সেই ক্ষেত্রে 1000 থেকে 1200 CFT পর্যন্ত কংক্রিট তৈরি করা সম্ভব এই মেশিন দিয়ে, ঠিক আছে, এবং সাইটেই মানে তৈরি করা যায়। তো এইটার সুবিধাগুলো কি কি আছে দেখো, মানে এইটা কিন্তু আসলে যে এই যে 1000 থেকে 1200 CFT, এটা কাইন্ড অফ একটু অসুবিধা, যে এটা আসলে কম, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আরো বেশি ভলিউমের কংক্রিট লাগে। তো অনেক ক্ষেত্রে হয়তো দুইটা ঢালাই মেশিন ইউজ করে, বা মানে সেটা করতে পারে, বাট আমরা যদি জাস্ট এই মেশিনের কথা চিন্তা করি, তো সেটার ক্যাপাসিটিটা কম আমাদের পরবর্তীতে যেটা দেখবো যে রেডিমিক্স ট্রাকের তুলনায়। কিন্তু এটার আবার কিছু সুবিধা আছে। সুবিধা হলো যে এটা একে তো হলো যে অন সাইটে তৈরি করতে পারছি, এবং এক্স্যাক্টলি আমার যতটুকু কংক্রিট লাগছে ততটুকু তৈরি করতে পারছি, ঠিক আছে। আহ, এবং আরেকটা সুবিধা হলো যে এটা সাইটে নিয়ে যাওয়া যায়, সাইটটা ধরো যতই মানে রিমোট লোকেশনে হোক না কেন, এটা নেওয়াটা এতটা ডিফিকাল্ট হয় না আর কি।
সাইড পর্যন্ত। তো কিন্তু আরেকটা যেটা হলো যে রেডিমিক্স ট্রাক, সেই ট্রাকের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে সেটা সুবিধাগুলো পরে দেখছি, প্রবলেমটা আগে দেখি। প্রবলেমটা হলো ওইটা যে সেটা সব জায়গায় রিচ করতে পারে না, ঠিক আছে, অ্যাক্সেসিবিলিটি থাকে না। ধরো ছোট একটা গলি যদি থাকে, তার আরেক মাথায় যদি আমরা মানে কনস্ট্রাকশন চলতে থাকে, তো এক মাথায় এসে ট্রাকটা বসে থাকলে তো লাভ নাই, মানে তখন আবার ট্রাক থেকে নামিয়ে পুরো জিনিসটাকে নিয়ে যেতে হবে। তো সেটা একটা প্রবলেম আর কি। তারপরে অনেকখানে পৌঁছাতে পারে না, জায়গায় হয় না বা এগুলো হয় না, তো সেটা একটা প্রবলেম। কিন্তু এটার সুবিধাগুলো কি কি সেটা দেখি। যে এই সুবিধা হলো যে এটা অনেক বেশি কংক্রিট ইউজ করা যায় আর কি, ঠিক আছে। যে যেমন এটা জাস্ট হলো একটা যদি 200 সিএফটি ক্যাপাসিটি ট্রাকই ধরা হয়, সেক্ষেত্রেও এটা 1600 সিএফটি কংক্রিট হলো সাইটে নিতে পারে একদিনে। যদি যদি ইভেন 1 আওয়ার ট্রাভেল টাইম থাকে আর কি সাইট থেকে ট্রাকে, তো সে মোট 8 বার যাবে, 8 বারে সে 1600 সিএফটি কংক্রিট ক্যারি করতে পারে। আচ্ছা, তারপর আরো সুবিধাগুলো কি কি, যে সেটা সবসময় আহ, মানে সেটা ধরো কংক্রিট যেখানে ম্যানুফ্যাকচার করা হচ্ছে আর কি, সেখান থেকে দেওয়ার পরে পুরা রাস্তা ধরে জিনিসটা ঘুরতে থাকে। কিন্তু এখন ধরো এইসব ট্রাক অনেক দেখা যায়, আগের সময় বেশিরভাগ কেসেই আমাদের এইটাই ইউজ হতো। কিন্তু এখন ধরো এখন এই যে ঢাকায় মেট্রো রেল হচ্ছে বা বড় বড় কনস্ট্রাকশন গুলোর কারণে এখানে সেখানে দেখা যায় যে এইসব ট্রাক যাচ্ছে আর কি। তো সেটা তোমরা খেয়াল করলে দেখবে যে সেটা ঘুরতে থাকে সবসময়। ঘুরতে থাকে কারণ হলো ওই যে যাতে সেটিংটা না হয় আর কি, ঠিক আছে। একে হলো সেটাতে কিছু অ্যাডমিক্সারও দিয়ে দেওয়া হয় যাতে র্যাপিড সেটিং না হয়। মানে যতটুক সময় আমার প্ল্যান্টে নিয়ে গিয়ে কাজ করা পর্যন্ত লাগবে ততটুকু সময় পাওয়া যায়, সেই সাথে এটাকে সবসময় ঘোরাইতে থাকলেও সেটিংটা মানে ডিলে হয় আর কি। তো সেটা সুবিধা এইগুলো আর কি। তো দুইটারই সুবিধা অসুবিধা আছে, তবে বড় কনস্ট্রাকশনের ক্ষেত্রে তো বুঝতেই পারছো যে অবশ্যই আমাদের রেডিমিক্স ট্রাক বা আরএমসি যেটাকে শর্ট ফর্মে বলে, সেটা আমাদের ইউজ করতে হবে আর কি। আচ্ছা, এখন ক্রাইটেরিয়া কোন ক্ষেত্রে আমরা চুজ করব কোন কোন টাইপের মেশিন, সেটা ডিপেন্ড করবে যে কোয়ালিটি কন্ট্রোলের উপর ডিপেন্ড করবে। কোয়ালিটি কন্ট্রোল কিন্তু আমার রেডিমিক্স ট্রাকে আমি ভালো কোয়ালিটি কন্ট্রোল করতে পারবো। মানে সেটা কেন, যে ধরো সাইটে যখন তৈরি করা হবে কংক্রিটটা, তখন কিন্তু এক্স্যাক্টলি সবকিছু মেনটেন করা সম্ভব হয় না, ঠিক আছে। বা এক ব্যাচের সাথে আরেক ব্যাচের দেখা যায় কি, মানে এগুলো ছোট ছোট ব্যাচ তৈরি করা হয়, জাস্ট এই যে বুঝতে পারছো যে 5 সিএফটি, একবারে 5 সিএফটি তৈরি হচ্ছে জাস্ট, তো এর পরের বারে আবার 5 সিএফটি, আবার 5 সিএফটি, তো এগুলোর মধ্যে ডিফারেন্স চলে আসে আর কি, অনেক সময় দেখা যায় কোয়ালিটিতে। তো এর জন্য তাদের যখন পাশাপাশি কাজ করালে বন্ডিংটা হয়তো ঠিক মতো হয় না। তো সেই জিনিসটাই রেডিমিক্স ট্রাকের ক্ষেত্রে যেহেতু একসাথে অনেক ভলিউম তৈরি করা হচ্ছে প্ল্যান্টে, যেখান থেকে নিয়ে আসা হবে, তো এবং সেখানে প্রপারলি সবকিছু মেনটেন করা হয়, তো কোয়ালিটি কন্ট্রোল যদি আমাদের ভালো দরকার হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আরএমসি ইউজ করতে যাব। তারপরে টাইম লিমিটের উপর আবার ডিপেন্ড করে। টাইম লিমিটের ক্ষেত্রে যদি এখন দেখা যায় যে আমার সময় নাই আর কি, মানে সব সময় দরকার পড়ছে কংক্রিটটা, বা একদম শর্ট পিরিয়ডের জন্য দরকার পড়ছে, তখন আমরা সাইটের এটা অন সাইটেই কাজ করে নেওয়া, মানে কংক্রিটটা তৈরি করে নেওয়াটাই ভালো। কারণ দেখা যাচ্ছে যে ট্রাকটা হয়তো মানে যেতে অনেক সময় লাগবে আর কি, ঠিক আছে। যেমন এই যে ডিস্টেন্স ফ্রম ফ্যাক্টরি, সেটাও আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক সময় লাগলে তো এটা ইউজ করার মতো হবে না আর কি। তারপর শুরুতে যেটা বললাম যে অ্যাক্সেসিবিলিটি কিরকম থাকে, আবার কস্টের দিকেও দেখতে হবে, যে কস্টও কিন্তু কিছুটা বেশি হয়। মানে আরএমসি যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কস্ট কিছুটা বেশি হয়, কিন্তু আবার ওই যে আমার কোয়ালিটি দরকার হলে সেই ক্ষেত্রে কস্ট অবশ্যই কম্প্রোমাইজ করতে হয় আর কি। তো সবকিছু বিবেচনা করে সিলেক্ট করা হয় যে কোনটা আমাদের সুইটেবল হবে। তো এইরকম ট্রাক আর কি। এটা হলো তোমরা দেখে মানে দেখেছো হয়তো অনেকেই। আচ্ছা, এরপরে ফাইনালি হলো, তো এইখান পর্যন্ত কারো আর কিছু জিজ্ঞেস করা আছে? আচ্ছা, তো আমরা লাস্ট টপিকে যাই। এখানে ছোট করে জাস্ট বলা হচ্ছে যে শাটারিং আর কিউরিং এর ব্যাপারে। তো শাটারিং জিনিসটা কি? শাটারিং জিনিসটা হলো যে যখন কংক্রিটটা কাস্ট করা হয় তার তো কোনো ফর্ম থাকে না, সে একটা অলমোস্ট সেমি ফ্লুইড অবস্থায় থাকে। তো সেই জিনিসটাকে একটা ফর্মে ধরে রাখার জন্য, যাতে পরবর্তীতে সে হার্ড হলে ফর্মটা ধরে রাখতে পারে, সেটার জন্য আমার মেইনলি শাটারিংটা দরকার। এবং একই সাথে শাটারিংটা মানে কিউরিং এর কাজেও লাগে আর কি। যে কিউরিং করার সুবিধার জন্য আমার শাটারিং দরকার। তো সেই শাটারিং কি কি দিয়ে তৈরি করা হয়? উড ইউজ করা যায়, স্টিল ইউজ করা যায়, প্লাস্টিক ইউজ করা যায়, ঠিক আছে। তো উড যদি ইউজ করি, উডের সুবিধা আছে, কিছু সুবিধা আছে হলো যে এটার কস্ট কম,
ঠিক আছে, এটা খরচ কম একদম, কারণ জিনিসটা মানে উডের ম্যাটেরিয়ালটারই দাম কম, তো সেজন্য সেটা একদিক দিয়ে সুবিধা। কিন্তু আবার প্রবলেম হলো যে সেটা অনেক বেশিবার রিইউজ করা যায় না আর কি। কয়েকবার ইউজ করার পরে জিনিসটা দেখা যায় যে মানে আর আর রিইউজ করা যাচ্ছে না। তো স্টিল ইউজ করে, এর জন্য দেখবা যে স্টিলই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এই যে মেট্রো রেলের যে পিলার গুলো আছে এখন ঢাকা শহরে, আহ আহ সেগুলোর সবকিছুতে কিন্তু মানে স্টিলের শাটারিং থাকে আর কি। তো সেই স্টিলের অসুবিধা বললে ওইটাই একটু, যে খরচ একটু বেশি, কিন্তু সুবিধা অনেক, যে এটা আসলে অনেকবার মানে ইউজ করা যায় আর কি। যে জাস্ট এরকম থাকে, পার্ট পার্ট থাকে, একবারে পার্ট গুলো লাগাই দিয়ে একটা জিনিসটা কাস্ট হয়ে গেলে পরবর্তীতে খুলে নিয়ে আবার অন্যখানে আর মানে ইচ্ছা মতো প্লেস করা যায় আর কি। এবং এটা শেপটাও আসলে যেহেতু ছোট ছোট পার্টে ভাগ করা থাকে, তো এটার কতটুকু হাইট হবে বা উইডথ হবে সেটা আসলে আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো। আচ্ছা, আর লাস্ট যেটা হলো প্লাস্টিকও ইউজ করা হয়। প্লাস্টিকের সুবিধা যেটা হলো যে ডিউরেবিলিটি আর কি। ঠিক আছে, যেটা মেইনলি প্লাস্টিকের, আমরা যদি এমনিতে জেনারেল মানে সেন্সে বলি, তাহলে প্লাস্টিকের সবচেয়ে বড় অসুবিধা যে ডিউরেবিলিটি, যে প্লাস্টিক হলো পচে না, থেকে যায় মাটিতে। সে কারণে হলো এখন মানে সবাই হলো প্লাস্টিক ইউজ থেকে দূরে সরে যাচ্ছে যতটুকু সম্ভব। তারপরেও সেইটার ওই জিনিসটা অনেক সময় কাজে লাগানো হয় আর কি, যে এটা অনেকটা ডিউরেবল থাকে যদি অনেক বড় স্ট্রাকচার থাকে বা সেটার মধ্যে লোড অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে প্লাস্টিক ইউজ করা যায় আর কি। ঠিক আছে, এবং সেটার সুবিধা হলো যে অনেকবার ইউজ করা যায়, খুলে খুলে যতবার ইচ্ছে ইউজ করা যাবে। এবং স্টিলের ক্ষেত্রে হয়তো কোরোশন হইতে পারে অনেক সময়, যে পানি লেগে কোরোশন হইতে পারে, সেটাও প্লাস্টিকের ক্ষেত্রে হয় না। তো সেটা একটা সুবিধা। আচ্ছা, এই গেল শাটারিং। কিউরিং যদি বলি, কিউরিং এ কি আছে দেখো, যে কিউরিং জিনিসটা কি তো তোমরা জানোই। কিউরিং হলো যে কোনো কনস্ট্রাকশন করার পরে, কংক্রিট কনস্ট্রাকশন করার পরে সেটা সবসময় ময়েস্ট রাখা লাগে আর কি। মানে সেটা যে কোনো উপায়ে আমার ময়েস্ট রাখতে হবে, এই কারণে যাতে আমার যে হাইড্রেশন রিঅ্যাকশনটা হবে, সেই রিঅ্যাকশনটায় যে মানে অনেক হিট তৈরি হয় আর কি। ঠিক আছে, সেই হিটে কি হয় যে পানি দেখা যায় ইভাপোরেটেড হয়ে চলে যাচ্ছে। তো সেটা হয়ে গেলে আমার তো যতটুকু পানি দরকার ছিল, সেটুকু পানি যদি না থাকে তাহলে তো আমি ডিজায়ার মানে জিনিসটা পাবো না আর কি। তো সেজন্য পানি যাতে উড়ে চলে না যায়, সেটা এনশিওর করার জন্য আমরা হলো কিউরিং করে থাকি। তো সেই সব কথা এখানে লিখেছে। এখন কিউরিংটা মেথড গুলা কি কি আছে, যে স্প্রে কিউরিং আছে, ঠিক আছে, স্প্রেইং ওয়াটার। আচ্ছা, এখানে দেখো, এটা সাধারণত যে ব্রিক ওয়াল বা এগুলার কিউরিং এর ক্ষেত্রে করা হয়ে থাকে, যে স্প্রে করা হয় ধরো দিনে 2 বার বা 3 বার এসে পানি ছিটিয়ে দেওয়া দেওয়া হয়, এরপরে পানিটা আস্তে আস্তে একটু শুকায় গেলে এরপরে আবার এসে স্প্রে করা হয়। তো স্প্রে করার প্রবলেম যেটা হলো যে ওই যে এখানে ম্যান পাওয়ার লাগে আর কি। ঠিক আছে, যে কেউ একজন বা দুইজন মানুষ থাকা লাগে সব সময়, যে তারা হলো মানে এটা তো জাস্ট একদিন করলে হবে না, কয়েকদিন ধরে করতে হবে আর কি। তো প্রতি সময় স্প্রে করা লাগছে, এটা একটা প্রবলেম। আচ্ছা, তারপরে ওয়েট গানি ব্যাগ, সেটাও তোমরা দেখে থাকতে পারো, যে যে মানে চটের বস্তা যেগুলো থাকে, এখানে ছবিটা এত ছোট করে দেওয়া মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, যে চটের বস্তা যেগুলো থাকে সেগুলো ভিজিয়ে সেটা দিয়ে ঢেকে দেওয়া হয় আর কি কাজ করার পরে। তো সেটা ভেজা থাকলে কি হয়, যে পানিটা আসলে ভেতরে মানে যখন ইভাপোরেটটা হয়, সেই ইভাপোরেশনটা এই এইটার পানিটাই, যে চটের মধ্যে যে পানিটুকু থাকে সেটাই আসলে হয়ে যায় নিচের কংক্রিট থেকে, আর পানিটা ইভাপোরেট হওয়ার দরকার পড়ে না। আচ্ছা, তারপরে পন্ডিং আছে। এই পন্ডিংটাই সবচেয়ে কমন আমাদের বাসা বাড়িতে। পন্ডিং হলো এই যে এটা, যে কি করে, যে স্ল্যাবটাকে কিছু প্যানেলে ভাগ করে ফেলে, জাস্ট কংক্রিট মানে একটু সিমেন্টের দিয়ে কিছু আলাদা আলাদা প্যানেলে ভাগ করে, এটা পরবর্তীতে আবার ভেঙে ফেলা হয় যখন বিল্ডিং এর কাজ শেষ হয়ে যায়, যে যাতে পানিগুলা হলো প্রত্যেকটাতে পানি দিয়ে রেখে দেয় আর কি। জাস্ট পানি দিয়ে রেখে দিলাম, তাহলে এটার সুবিধা হলো যে এটা মানে সব সময় চেক করা লাগছে না আর কি। ঠিক আছে, একবার পানি দিয়ে রাখলে হয়তো কয়েকদিন থাকবে। মানে যদি 28 দিন পর্যন্ত আমার কিউরিং করা লাগে, তাহলে হয়তো দেখা যায় 4-5 দিন বা ইভেন 1 সপ্তাহ পর্যন্ত একবার পানি দিয়ে রাখলেই হয়ে যায়। এরপরে এসে আবার নতুন করে পানি দিতে হবে, এরকম প্রতি সপ্তাহে দিলেই কিউরিংটা হয়। আহ তারপরে যেটা আছে এখানে, ইনফ্রারেড রেডিয়েশন দিয়ে কিউরিং করা হয়। আচ্ছা, এই জিনিসটার ছবিটা এখানে নাই, ছবিটা হলো এইখানে আছে, দেখো। এটা আসলে ওই যে ইনসিটু করা যাবে না আর কি। ইনসিটু মানে হলো যেগুলা ধরো এই যে যেমন স্ল্যাব বা এগুলার ক্ষেত্রে এই টাইপের কিউরিং করা যাবে না, যেটা হলো আমার সাইটে তৈরি করছি কোনো কিছু। ঠিক আছে, এই কিউরিংটা করা যাবে যেটা আমি কোনো প্ল্যান্টে কোনো কিছু তৈরি করছি, যেমন হলো
মানে ধরো কোনো একটা কম্পোনেন্ট যদি আগেই প্রিকাস্ট অবস্থায়, যেগুলো প্রিকাস্ট বলা হয় আর কি, প্রিকাস্ট ফাইল থাকে, তারপর প্রিকাস্ট টিম্বারে করে যেটা সেটা মানে যে সিজনিং করে যেরকম কাইন্ড অফ ওরকম। এইটা না, এটা ওইটা না। টিম্বারের সিজনিংটা আসলে মেইনলি যেটা হয় সেটা হলো যে সেটার মধ্যে এয়ার ফ্লো করার রাস্তা রেখে দেওয়া হয় আর কি। তো সেটায় সেই বাতাস বাতাস পাস করে এবং সেই বাতাস হলো নিয়ে যায় আর কি, ঠিক আছে, জিনিসটার ময়েশ্চার বা এগুলা দূরে সরায়, সেটা হলো টিম্বারের সিজনিং এর জন্য মানে কেস। আর এই ক্ষেত্রে যেটা করা হয় এই ক্ষেত্রে হলো এই যে ইনফ্রারেড মানে টিউব অনেকগুলো লাগানো আছে দেখো, সেই ইনফ্রারেড টিউবটা দিয়ে মানে এটা এমন একটা টেকনোলজি মানে যেটার কারণে পানিটা ইভাপোরেট হয় না আর কি, ঠিক আছে। যদি এরকম ইনফ্রারেড লাইটের ভিতর রাখা হয় প্রপার কন্ট্রোল ওয়েতে, তাহলে সেটার ভেতরে পানিটা ইভাপোরেট হয় না, রিয়াকশনটা ঠিক মতোই হয় কিন্তু পানিটা মানে বের হয়ে যায় না আর কি। তো এই ক্ষেত্রে বেসিক্যালি আমি কিন্তু কোনো পানি ইউজ করছি না বা কোনো কিছু দিয়ে ভিজিয়ে রাখছি না, আমি জাস্ট একটা চেম্বারের মধ্যে এটাকে রেখে দিব। তো রেখে দিলে জিনিসটা থেকে মানে পানি যদি না বের হয় তাহলে তো আর আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, মানে তাহলে তো আমার কিউরিং মানে পানি দেওয়ার দরকার নেই। তো সেই কাজটা এখানে করা হয়। আচ্ছা, তারপরে আছে কি মেমব্রেন কিউরিং। দেখো মেমব্রেন কিউরিং হলো এই যে এটা হলো যে কাস্ট করার পরে কিছু পানি উপরে ছিটিয়ে দেওয়া হয়, ছিটানোর পরে এটাকে কোনো শীট দিয়ে ঢেকে দেওয়া হয়, ঠিক আছে, সাধারণত প্লাস্টিকের শীট থাকে বা এরকম কোনো পলিমারের শীট দিয়ে ঢেকে দেওয়া হয়। ঢেকে দিলে কি হয়, তো পানিটা আর উড়ে যেতে পারে না আর কি, ঠিক আছে, ইভাপোরেট হতে পারে না। এরপরে যখন আমার প্রপারলি সেই স্ট্রেনটা গেইন করে ফেলে তখন এসে জিনিসটাকে খুলে নিলে হয়ে যায়, ঠিক আছে। তারপরে স্টিম কিউরিং আছে। স্টিম কিউরিং হলো আবার হাই প্রেসার আছে, লো প্রেসার আছে, ঠিক আছে। স্টিম কিউরিংটাও আসলে আমরা কিন্তু সাইডে করতে পারবো না, এটা হলো যে যেটা প্রিকাস্ট যেগুলো থাকে সেগুলাতে এগুলো করা হয়। যেমন ধরো এই যে একটা চেম্বার, ঠিক আছে, এরকম বড় বড় চেম্বার থাকে, সেই চেম্বারের ভেতর জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয় এবং চেম্বারের ভেতর হলো সবসময় স্টিম থাকে আর কি, স্টিম দিয়ে রাখা হয়। তো স্টিম থাকলে মানে ভেতরের পানিটা যায় না আর কি, কংক্রিটের ভেতরে সবসময় পানি থাকে। চেম্বারের উপরে মুখ বন্ধ করে সেটা আমার যতদিন দরকার ততদিন রেখে দিব, তো কিউরিং হয়ে যাবে। এগুলা করা হয় হলো ওই যে ধরো ওই যে বড় বড় গার্ডার যেগুলো থাকে বা এগুলা ওই যে দিয়াবাড়ির এদিকে কিছু প্লান্ট আছে আর কি কংক্রিটের, ঠিক আছে, সেখানে কেউ গিয়ে থাকলে দেখবে যে এরকম বিশাল বিশাল ওখানে গার্ডার তৈরি করা থাকে, ফ্লাইওভারের হোক বা এখন মেট্রো রেলের হোক, যেটারই হোক, বিশাল বিশাল গার্ডার তৈরি করে। তো সেগুলা হলো এইসব প্রসেসে কিউরিং করা হয় আর কি। আচ্ছা, এরপরে এটাই মোটামুটি শেষ, এরপরে আর কিছু নাই আসলে। তা এখন বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কেউ কি কিছু স্যার বলছো? আমরা ল্যাব রিপোর্টে কি কি লিখবো স্যার সেটা যদি একটু বলতেন। আচ্ছা হ্যাঁ, সেটাই তো আসবো আগে। মানে যা যা পড়াইলাম সেগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আসে যে তোমাদের ল্যাব রিপোর্টে কি কি লিখবে। ল্যাব রিপোর্টে তো তোমরা যেরকম লেখো সেই সব জিনিসপাতি এখানে লিখবে। যে কংক্রিটের ক্ষেত্রে সরি কংক্রিট বলতে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কংক্রিট আছে, সিমেন্ট আছে, অ্যাগ্রিগেটের মধ্যে ফাইন অ্যাগ্রিগেট, কোর্স অ্যাগ্রিগেট, আর হলো ব্রিক, ঠিক আছে। তো ব্রিক তোমাদের লেখার দরকার নেই যেহেতু তোমরা ব্রিক অলরেডি অনেক কিছু মেজরিটিতে লিখেছো। তো ব্রিকটা তোমরা বাদ দিবে, বাকিগুলো যা আছে মোটামুটি সেগুলো লিখবে। এখানে ফিগার তো আর আসলে আঁকার মতো তেমন কিছু নাই। সো সিপ সাইজটা ঠিক করে লিখবে। এই যে এটা কিন্তু 4 নাম্বার সিপ যেটা বললাম, ঠিক আছে, এটা কিন্তু 4 নাম্বার সিপ, এখানে 8 মিলিমিটার লেখা, বাট এটা 4.75 মিলিমিটার বেসিক্যালি হবে। আর এখানে 3/4 ইঞ্চ সাইজ নেওয়া হয় না, 3/4 ইঞ্চ ডাউন গেট সাইজ নেওয়া হয়। তো এগুলো একটু লিখবা। আর যেগুলো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি সেগুলো হলো যদি অ্যাড করতে পারো তাহলে তো ভালোই। স্যার আমরা আচ্ছা শাটারিং আর কিউরিং নিয়ে তো আগে লিখছি অনেকগুলো রিপোর্টে, ওগুলাও কি লিখবো? আচ্ছা, আমি আসতেছি, দাঁড়াও। মিক্সিং বা প্লেসিং এর ক্ষেত্রে যেটা এখানে তোমরা হলো যেটা করবা যে এইসব তো লিখবা। আচ্ছা, এখানে যে প্রবলেমটা আছে প্রবলেমটা আমি হলো ডাটাটা তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে বলে দেবো আর কি, ঠিক আছে। হয়তো মিক্স রেশিওটা একটু চেঞ্জ করে দেবো। ধরো মিক্স রেশিও যদি 1:3:6
আমি এখনই বলে দিচ্ছি, আবার লিখে দিব, সমস্যা নেই, মুখে বলে দিচ্ছি যে 1:3:6 যদি থাকে মিক্স রেশিও, সেই ক্ষেত্রে এই 100 CFT এর জন্যই কোনটা কিরকম হবে সেটা তোমরা ক্যালকুলেট করবে। এবং ওয়াটার সিমেন্ট মানে ওয়াটার সিমেন্ট রেশিওটা হলো 0.45ই থাকবে। তো সেটার কারণে তোমরা হলো বেসিক্যালি কাজ হলো সিমেন্ট কত ব্যাগ, ফাইন এগ্রিগেট কত সিএফটি, কোর্স এগ্রিগেট কত সিএফটি এবং ওয়াটার কত পাউন্ড, ঠিক আছে? সেই জিনিসগুলো ক্যালকুলেট করবা। আচ্ছা, এরপরে ইকুইপমেন্ট নিয়ে তো লিখবা। আচ্ছা, শাটারিং নিয়ে তোমরা হলো মিডের আগে লিখেছিলে নাকি? জি স্যার। আচ্ছা, তোমরা হলো আচ্ছা, শাটারিং নিয়ে আসলে তেমন কিছু লেখার দরকার নেই, জাস্ট মেনশন করে এখানে যেটুকু লিখেছে আর কি এটুকু লিখতে পারো। ফিগার টিগারের দরকার নেই যে কি কি টাইপ ইউজ করা হয় শাটারিং এ। আচ্ছা, কিউরিং এর ক্ষেত্রেও সেম, কিউরিং এর ক্ষেত্রে এগুলো মেনশন করবে। তবে তবে এখানে হলো যেমন এই যে যেগুলো আমাদের কমন ইউজ হয়, যেমন প্রথম তিনটা, ঠিক আছে, অ্যাটলিস্ট প্রথম তিনটা হলো একটু ব্রিফলি লিখবে আর কি, যে সেখানে কি প্রসেসে করে। জাস্ট 2-3 লাইন লিখবে, এর বেশি লেখার দরকার নেই, আর বাকিগুলো জাস্ট মেনশন করে দিলে হবে। বোঝা গেছে? স্যার অ্যাডমিনিস্ট্রেটর গুলো কি স্যার ডিটেলসে লিখবো? অ্যাডমিক্সচার গুলা ডিটেলসে লেখা লাগবে না, অ্যাডমিক্সচার গুলা জাস্ট হলো তোমরা এখানে আমি 4টার কথা বলেছি, তোমরা নেটে আরেকটু দেখতে পারো, খুঁজে নেটে আরো কয়েকটা পেতে পারো। তো জাস্ট লিস্ট মানে লিখবে আর কি, কি টাইপের অ্যাডমিক্সচার গুলো আছে, টাইপ গুলার নামগুলো লিখবে আর কি। স্যার স্লাম টেস্টের যে গ্রাফটা স্যার ওটা লিখবো? স্লাম টেস্টের এগুলো লাগবে না, এগুলো লেখা লাগবে না, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। জি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। এখন তোমাদের হলো ভাইভা হবে।